YouTube. So I posted different types of information here regarding the CISA, CISSP, CDCP, and different topics. So actually, today we want to cover these areas. First of all, data center fundamentals, the complexity of data center, downtime and its consequences, different risk factor of data center, predominant causes of data center failure, data center standard and best practice, and international versus a national standard. For the better understanding, I think we can conduct this session both in English as well as Bengali. So সবার আগে আসলে আমরা আক্ষরিক অর্থে যদি দেখি যে ডেটা সেন্টার প্রফেশনাল এই সার্টিফিকেশনটা কি, যেটাকে আমরা বলি সার্টিফাইড ডেটা সেন্টার প্রফেশনাল। সার্টিফাইড ডেটা সেন্টার প্রফেশনাল এই সার্টিফিকেশনটা মূলত যারা ডেটা সেন্টার বা ডেটা ইন্ডাস্ট্রিতে কাজ করেন, ডেইলি অ্যাক্টিভিটিস অ্যাজ এ কাস্টোডিয়ান হিসেবে আমরা যে এখানে কাজ করি, তাদের জন্য মূলত এই সার্টিফিকেশনটা। এবং বেসিকলি তিনটা এরিয়াতে মূলত এই ডেটা সেন্টার সার্টিফিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রফেশনালদের জন্য খুবই হেল্পফুল। ফার্স্ট অফ অল অপারেশন, দেন ডিজাইন, and thirdly ম্যানেজমেন্ট। সো এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে নিজের ক্যারিয়ারের জন্য যতটুকু ইম্পর্টেন্ট, সিমিলারলি অর্গানাইজেশনও ঠিক একইভাবে বেনিফিটেড হয়। ডেটা সেন্টার শুধুমাত্র যে আমাদের প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানের জন্য ডেটা সেন্টারটা তা নয়, এটা এরকম হতে পারে যে আমাদের বাসা বাড়ির জন্য যে সিকিউরিটি গুলো, বাসা বাড়িতে যে সিকিউরিটি গুলো থাকা উচিত, সেটা ফায়ার সিস্টেম হইতে পারে, ইচ অ্যান্ড এভরিথিং আমরা এটাতে কভার করার চেষ্টা করি। যদিও আমরা সবাই জানি যে আমাদের এই সার্টিফিকেশনটা ডেটা সেন্টার সার্টিফিকেশনের জন্য একেবারেই সব থেকে বেসিক লেভেলের সার্টিফিকেশন। তো সার্টিফিকেশনটা থেকে বা এই কোর্স থেকে আমরা মূলত অপারেশন, ডিজাইন এবং ম্যানেজমেন্ট এই তিনটা জিনিস সম্পর্কে একটু জানার চেষ্টা করব আর কি। একটা ডেটা সেন্টারে আসলে বিভিন্ন ধরনের রোল থাকে এখানে, একেবারে ইনিশিয়াল লেভেল থেকে শুরু করে ম্যানেজমেন্ট লেভেলের বিভিন্ন ধরনের রোল থাকে। তো এই রোলগুলোকে আবার আমরা মূলত তিনটা স্টেজে আমরা ভাগ করতে পারি। যেমন আমরা দেখলাম যে আমাদের অপারেশন, রিস্ক বা ডিজাইনের এই পার্সপেক্টিভে একেবারে ফাউন্ডেশন একটা কোর্স আছে যেটাকে আমরা বলি ডেটা সেন্টার ফাউন্ডেশন সার্টিফিকেট। তো ডেটা সেন্টার ফাউন্ডেশন সার্টিফিকেট এটা বেসিকলি যারা মার্কেটিং রিলেটেড জব করে, আমার কাছে যেটা মনে হয়েছে দি সার্টিফিকেশন ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দেম। হাউএভার আমরা যারা ডেটা সেন্টারে কাজ করি, টেকনিক্যাল কাজ করি বা আমরা ম্যানেজারিয়াল লেভেল থেকে যে কাজগুলো করি, তাদের জন্য মূলত আমার এই এরিয়াতে যে সার্টিফিকেশনটা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমার এই জায়গাটা থেকেই আমার বেশি ফোকাস আমাকে করতে হবে, বিশেষ করে এই এরিয়াগুলোতে। একেবারে যদি আমরা ফার্স্ট লেভেলের সার্টিফিকেশনটা বলি, যেটা ডিজাইন অ্যান্ড বিল্ড, দ্যাটস মিন বিফোর অপারেশন or before doing the risk management of the data center. তো ডিজাইন এন্ড বিল্ড এর প্রথম সার্টিফিকেশন যেটা একবার ইনিশিয়াল যেটা, সেটা সেই কোর্সটাই মূলত আমরা আজকে করব, সার্টিফাইড ডেটা সেন্টার প্রফেশনাল এই কোর্সটা। দেন এই কোর্সের পরে আমরা যেটা করি সেটা হচ্ছে সার্টিফাইড ডেটা সেন্টার স্পেশালিস্ট, দেন সার্টিফাইড ডেটা সেন্টার এক্সপার্ট। এটা হচ্ছে বিল্ড লেভেল। দ্যাটস মিন ইফ ইউ ওয়ান্ট টু ডেভেলপ এ নিউ ডেটা সেন্টার, then this certification is appropriate for those. আরেকটা সার্টিফিকেশন এটা আছে এগুলোর সাথে, বিশেষ করে নেটওয়ার্কিং রিলেটেড, সার্টিফাইড নেটওয়ার্ক কেবলিং ডিজাইন প্রফেশনাল সার্টিফিকেট। আর সেকেন্ড লেভেলে আমরা যে সার্টিফিকেশনটা করি সেটা হচ্ছে মেইনটেনেন্স লেভেলে। মেইনটেনেন্সের জন্য মূলত এখানে সিডিএফও, সিডিএসএস যেটা সার্টিফাইড ডেটা সেন্টার ফ্যাসিলিটিস অপারেশন স্পেশালিস্ট, সার্টিফাইড ডেটা সেন্টার ফ্যাসিলিটিস অপারেশন ম্যানেজার, সার্টিফাইড ডেটা সেন্টার এনভায়রনমেন্ট সাস্টেইনেবিলিটি স্পেশালিস্ট, এবং ফাইনালি আমরা যদি ম্যানেজমেন্ট লেভেলে বা একটু টপ লেভেলে চিন্তা করি,
দেন আমাদের সার্টিফিকেট যেগুলো আছে, সার্টিফাইড ডেটা সেন্টার রিস্ক প্রফেশনাল, সার্টিফাইড ডেটা সেন্টার মাইগ্রেশন স্পেশালিস্ট। এবং এই যে সার্টিফিকেশন গুলোর কথা বলছি, ইপিআই যারা একটা সার্টিফিকেশন বডি, তারা মূলত এই ডেটা সেন্টার রিলেটেড ট্রেনিং ফ্রেমওয়ার্ক গুলো তারা প্রোভাইড করে, তারা ট্রেনিং প্রোভাইড করে অ্যাজ ওয়েল এজ তারা সার্টিফিকেশন গুলো তারা প্রোভাইড করে। তো এই অর্গানাইজেশনটা যে স্ট্যান্ডার্ড মেনটেন করে এই সার্টিফিকেশন গুলো প্রোভাইড করে, সেগুলো এখানে কয়েকটি করছে। সিটিআই স্ট্যান্ডার্ড কমপ্লায়েন্স রিলেটেড কিছু সার্টিফিকেশন তারা প্রোভাইড করে। এবং আমরা যদি এক্সাম ডিটেলসটাও দেখি যে এই সার্টিফিকেশনের ক্ষেত্রে, তাহলে কিছু এক্সাম ডিটেলসও আমার এইখানে আমরা করতে পারি। যেমন এক্সাম ডিটেলসটা আমরা যদি এই লিংকে যাই, তাহলে আমরা হয়তো দেখতে পাবো। আমরা কি লিংকটা দেখতে পাচ্ছি? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমি শেয়ার দিচ্ছি। দেখা যাচ্ছে না এখন? তো এইখানে আমরা যেটা করছি, আমরা সার্টিফাইড ডেটা সেন্টার প্রফেশনালের এইখানে যেমন অডিয়েন্স, দ্যাটস মিন কাদের জন্য এই সার্টিফিকেশনটা অ্যাপ্রোপ্রিয়েট, সেগুলো বলছে। বিশেষ করে ডেটা সেন্টার ম্যানেজার, অপারেশন ফ্লোর ফ্যাসিলিটি ম্যানেজার, ডেটা সেন্টার ইঞ্জিনিয়ার, নেটওয়ার্ক বা সিস্টেম ইঞ্জিনিয়ার, সেলস অ্যাজ ওয়েল অ্যাজ কনসালটেন্ট যারা আছে, তাদের জন্য এই সার্টিফিকেশনটা অ্যাপ্রোপ্রিয়েট। প্রিরিকুইজিট যেটা, যেমন আমরা ফান্ডামেন্টালস যেটা, ওইখানে আসলে কোনো প্রিরিকুইজিট নাই। বাট এইখানে বেসিকলি যারা এই ডেটা সেন্টারে কাজ করেন, মিনিমাম লেভেলের যাদের একটা এক্সপিরিয়েন্স আছে, অ্যাটলিস্ট 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন দ্য ডেটা সেন্টার ওয়ার ফ্যাসিলিটিস এনভায়রনমেন্ট, তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। বা এক্সামে তারা এক্সাম গুলো দিতে পারবে। কোর্সের জন্য অনেকগুলো বেনিফিট আছে, যেটা অলরেডি আমরা বললাম, যে এটা শুধুমাত্র সিকিউরিটি এনশিওর করার জন্য না, মেনটেনেন্সের জন্য, ডে টু ডে অ্যাক্টিভিটিস অ্যাজ ওয়েল অ্যাজ অডিটিং এর জন্য খুব বেশি হেল্পফুল হয় এটা। আমরা কোর্সের যে কারিকুলাম যেটা আছে, এটা আমরা অলরেডি শেয়ার করে দিয়েছি। আপনারাও হোপফুলি পেয়েছেন যে আসলে আমরা কোন কোন সেকশন গুলো দেখবো। ডেলিভারি মেথড বলতে এখানে এক্সামের ক্ষেত্রে আমরা দেখি, এক্সামটা 1 ঘন্টার একটা এক্সাম হয়। যদি আপনারা কেউ এক্সাম দিতে চান, তাহলে এই যে সাইটটা আমরা দেখাচ্ছি, এই সাইট থেকেও আপনারা এক্সাম দিতে পারেন। 1 ঘন্টার একটা এক্সাম হয়, 40টা এমসিকিউ কোশ্চেন থাকে, এবং 40টার মধ্যে 27টা কোশ্চেনের আনসার আমরা কারেক্ট দিতে পারলে আমাদের সাকসেসফুলি আমরা এই সার্টিফিকেশনটা পেতে পারি। আর সার্টিফিকেশন অ্যাক্রিডিটেশনের মধ্যে এখানে আছে যে এক্সিন, মূলত ক্রিয়েটেড বাই এক্সিন, এই সার্টিফিকেশনটা তারা প্রোভাইড করে। আর ইপিআই রিসার্টিফিকেশন প্রোগ্রামের মধ্যেও এখানে আছে। এবং ট্রেনিং শিডিউল যেটা হয়, এটা মূলত 1-to-1 ট্রেনিং হয়ে থাকে। তারপরে প্রফেশনাল তো খুব বেশি এখানে করে না, এই জন্য ম্যাক্সিমাম ট্রেনিং গুলোর ডিউরেশন যেটা, সেটা 2 দিনের একটা ট্রেনিং হয়। হাউএভার আমরা বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমরা এই কোর্সের ডিউরেশনটা একটু ভালোভাবে রাখছি, কারণ ওইখানে দেখা যাচ্ছে ট্রেনার যারা আছেন ম্যাক্সিমাম 99%ই বলা যায় ফরেনার। তারা এসে আসলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শুধুমাত্র কথা বলেই যায়। তারপরে তারা পেপার বেস এক্সাম দিতে পারে, এখানে অনলাইন এক্সাম হতে পারে। ইভেন তো প্রোটেক্টেড সিস্টেমে আপনি চাইলে আপনার বাসা থেকেও পরীক্ষা দিতে পারেন, এক্সাম সেন্টারও যাওয়া লাগে। এই ওয়েতে মূলত আমরা এক্সাম বা এক্সাম ডিটেলস সম্পর্কে আমরা একটু জানলাম। সো এতটুকু পর্যন্ত স্যার, আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকলে যে কোনো সময় আপনারা আনমিউট করে কোশ্চেন করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যান্ড রেজ করারও দরকার নেই, জাস্ট ডিরেক্টলি আপনি কোশ্চেন করলেই। সো আমরা প্রথমেই দেখতে চাই আসলে এই যে ডেটা সেন্টার যেটা, ডেটা সেন্টার এবং ফাউন্ডেশন অফ এভরি অর্গানাইজেশন, প্রত্যেকটা অর্গানাইজেশনের জন্য একটা ডেটা সেন্টার থাকে। সেটা বড় আঙ্গিকেও হইতে পারে, ছোট আকারেও হইতে পারে।
ইভেন আপনি যে কম্পিউটার ইউজ করতেছেন, আপনার একটা কম্পিউটারের সাথে অন্যান্য যেগুলো কানেক্টেড আছে ডিভাইস গুলো সব মিলাইয়েও কিন্তু আমরা একটা ডেটা সেন্টার আমরা এস্টাবলিশ করতে পারি। অর্গানাইজেশন টু অর্গানাইজেশন আমার এই ডেটা সেন্টারের এই টাইপ, সাইজ এগুলো ভ্যারি করে। একটা অর্গানাইজেশনের যদি আমরা টপ ডাউন অ্যাপ্রোচ থেকে দেখি বা বটম আপ অ্যাপ্রোচ থেকে দেখি, আমরা যে অ্যাপ্রোচেই দেখি না কেন আমাদের এখানে কিছু পয়েন্ট কাজ করে। যেমন টপ ডাউন অ্যাপ্রোচ বলতে আমরা যদি উপর থেকে নিচের দিকে যাই একটা অর্গানাইজেশন, আর বটম আপ হলো যদি আমরা নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে যাই। দুইটা অ্যাপ্রোচেই ইউজ হয়, বা দুইটার দুই রকম অ্যাপ্রোচ এখানে থাকে। তো প্রথম যদি আমরা টপ ডাউন অ্যাপ্রোচে যাই, আমাদের এখানে বলছে কর্পোরেট গোলস এন্ড প্রসেস। একটা অর্গানাইজেশনের এই যে ডেটা সেন্টার আমরা তৈরি করতেছি, এটার একটা কর্পোরেট গোল থাকে, অর্গানাইজেশনের একটা মিশন, একটা ভিশন, একটা অবজেক্টিভ থাকে যে কেন আমরা ডেটা সেন্টারটা তৈরি করব, আমাদের ডেটা সেন্টারটা তৈরি করার কারণ কি। তো এজ ফর এক্সাম্পল আমরা যদি বলি যে বাংলাদেশ আর্মির বিভিন্ন সেক্টর, বিভিন্ন ডিভিশন আছে, বিভিন্ন ইউনিট আছে। সিগন্যাল ইউনিট থাকতে পারে, তারপরে এখানে দেখা যাচ্ছে ট্রেনিং ইউনিট থাকতে পারে, তারপর ফায়ার ইউনিট থাকতে পারে, বিভিন্ন ইউনিট কিন্তু এইগুলোতে থাকে। তো এই ইউনিট গুলোর জন্য বিভিন্ন ধরনের ডেটা, বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন, বিভিন্ন তথ্য, এই তথ্যগুলো কিন্তু আমার প্রয়োজন হয়। তো এই তথ্যগুলো যদি আমরা একটা জায়গায় রাখি এবং ওইখান থেকেই যদি সবকিছুর সিকিউরিটি আমরা এনশিওর করি, ওই জায়গা থেকেই যদি সবাই সবকিছু অ্যাক্সেস করে, তাহলে সেটা কিন্তু একটা ইউনিফর্ম একটা জিনিস আমরা পেতে পারি। আদারওয়াইজ কি হয়, আমরা এই ডেটাগুলোকে ম্যানেজ করতে পারি। যখন ডেটাগুলো সেগ্রিগেটেড অবস্থায় থাকে তখন ওইগুলো কিন্তু ম্যানেজ করা টাফ। এই ডিভিশন গুলোর আন্ডারে কি থাকে একটা অর্গানাইজেশন, এই ডিভিশন গুলোর আন্ডারে আবার বিভিন্ন ইউনিট থাকতে পারে। যেমন আমরা যদি ট্রেনিং ইউনিটের কথা বলি, ট্রেনিং ইউনিটের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট থাকতে পারে, প্রকিউরমেন্ট থাকতে পারে, বাজেটিং একটা সেকশন থাকতে পারে। তো এই সেকশন গুলো মিলেই কিন্তু আপনার একটা ডিভিশনের আন্ডারে এটা থাকে। এবং বিভিন্ন ধরনের সার্ভিস যেগুলো আমরা বলি, যেমন কি কম্পোনেন্ট কি কি থাকে বা সার্ভিস গুলো আমরা কি দিই। যেমন এখানে প্রিন্ট সার্ভিস থাকে, ইমেল সার্ভার বা ইমেল সার্ভারের মাধ্যমে আমরা সার্ভিসটা দিতে পারি। এবং আপনারা জানেন যে আমাদের যে ইয়ে আছে, প্রায় 1500 সার্ভার আছে, ডেটা সেন্টার আছে শুধুমাত্র এই আমরা যে জিমেলটা ইউজ করি এই জিমেলের জন্য। প্রায় যে ডেটা সেন্টারটা আছে এই ডেটা সেন্টার গুলোতে 1500 এখানে আছে বড় বড় সার্ভার গুলো আছে। So, যেটা আমাদের অর্গানাইজেশনের জন্য হয়তো ছোট, বাট বিগ অর্গানাইজেশন গুলোর জন্য কিন্তু এখানে অনেক হিউজ আমার এখানে হচ্ছে ইকুইপমেন্ট থাকে। আমার নেটওয়ার্ক, তারপরে আমরা আমাদের সিস্টেম সার্ভিস গুলো থাকে। আমরা এই যে সার্ভিস গুলোর কথা বলতেছি, দেখেন আমরা যে ডেটা সেন্টার বলতেছি, তো এই যে ডেটা সেন্টারটা কেন আমরা বলতেছি বা এটা কি ডেটা সেন্টার, ডেটাটা যেখানে আমরা রাখি ডেটা সেন্টার। ডেটা বলতে আসলে আমরা কি বুঝি? এটা বলতে আমরা বলতে পারি যে র ম্যাটেরিয়ালস অফ ইনফরমেশন। ইনফরমেশন তৈরি করার জন্য যে র ম্যাটেরিয়ালস থাকে সেগুলোকে আমরা ডেটা বলি। এই ডেটা বলতে কি, এই যে আমরা যে কথা বলতেছি, আমরা যে ছবি দেখতেছি, ওয়ার্ল্ডে যা কিছু আছে ইচ অ্যান্ড এভরিথিং ইজ কনসিডার্ড অ্যাজ এ ডেটা। এই যে আমরা ইন্টারনেট ইউজ করতেছি, যা কিছু ইচ অ্যান্ড এভরিথিং ইজ মেইনড ফ্রম দ্য ডেটা সেন্টার। কোনো না কোনো একটা ডেটা সেন্টারের সাথে আমরা কানেক্টেড। আমি এখান থেকে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এই রিকোয়েস্টটা প্রসেস হচ্ছে কোথায়, কোনো গুগলের কোনো একটা ডেটা সেন্টারে অথবা অ্যামাজনের কোনো ডেটা সেন্টারে, কোনো না কোনো জায়গা থেকে এই ডেটাটা আমার প্রসেস হচ্ছে। তো এই র ম্যাটেরিয়ালস গুলো একটা জায়গায় যেখানে থাকে, যে জায়গা থেকে আমরা এটাকে আমরা রিট্রিভ করি, যে জায়গাতে আমরা এটা স্টোর করি, সেই জায়গাটাকে আমরা বলতেছি যে ডেটা সেন্টার। তো এই ডেটা সেন্টারের জন্য এই ডেটা সেন্টার থেকে
বিভিন্ন ধরনের সার্ভিস থাকে, যেমন প্রিন্ট সার্ভিস থাকে, মেল সার্ভিস থাকে, নেটওয়ার্ক সার্ভিস থাকে। এবং এই সার্ভিসগুলো প্রোভাইড করে কি, একটা ডেটা সেন্টারের মধ্যে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট যেগুলো থাকে, একটা হার্ডওয়্যার থাকতে পারে, অ্যাপ্লিকেশন থাকতে পারে, নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার থাকতে পারে, সিস্টেম থাকতে পারে, এইগুলো মিলাই। যেমন এখানে ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে কি বলছে, যে হাব, রাউটার, সুইচ, এগুলো হচ্ছে নেটওয়ার্কের ইকুইপমেন্ট, নেটওয়ার্কের টুলস। সিস্টেমের ক্ষেত্রে আমরা বলতে পারি অপারেটিং সিস্টেম, যেমন এখানে ইউনিক্স সিস্টেম থাকতে পারে, এনটি সিস্টেম থাকতে পারে, মেন ফ্রেম সিস্টেম থাকতে পারে। এবং অ্যাপ্লিকেশনের জন্য এই যে আমরা যে সার্ভার গুলো দেখতেছি, এই যে মেল, ইমেল, তারপরে প্রিন্ট, স্কাডা, বিভিন্ন ধরনের এসএপি, তারপর ইআরপি সিস্টেম, এগুলো হচ্ছে আমার অ্যাপ্লিকেশন। তো এগুলো কিন্তু আস্তে আস্তে আমরা কি হচ্ছে, আমরা টপ ডাউন অ্যাপ্রোচে নিচের দিকে আমরা যাচ্ছি। এবং এই যে সার্ভিস যেগুলো আছে, ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে, এই ইনফ্রাস্ট্রাকচার গুলোর মাধ্যমে কি হচ্ছে, আমার ডেটা, আমার ইনফরমেশন, এগুলো কালেক্ট হচ্ছে, এগুলো প্রসেস হচ্ছে, এগুলো মেনটেন করা হচ্ছে, সার্ভিসটা আমরা এখান থেকে প্রোভাইড করতেছি। তাহলে এই সার্ভিসগুলোকে যদি আমরা সিকিউর রাখতে চাই, আমরা যে ডেটাটা যেখানে জমা হচ্ছে, এগুলো যদি আমরা সিকিউর করতে চাই, যদি আমরা অ্যাভেলেবিলিটি এনশিওর করতে চাই, তাহলে আমাদের কি প্রয়োজন, তাহলে আমাদের কিছু ফ্যাসিলিটিস প্রয়োজন। সে ফ্যাসিলিটিস গুলো কি হইতে পারে, এনভায়রনমেন্টাল হইতে পারে, ফিজিক্যাল সিকিউরিটি হইতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার লজিক্যাল সিকিউরিটি হইতে পারে। এই ফ্যাসিলিটিস গুলোর প্রথম যেটা, সেটা যেমন এখানে উদাহরণ হিসেবে দিচ্ছে যে সাইট রুম, অ্যাজ ওয়েল অ্যাজ এটাকে আমরা সার্ভার রুম বলি, যে রুমটার মধ্যে আমার সার্ভার গুলো থাকে, আমার ইকুইপমেন্ট গুলো থাকে। এবং এই সার্ভার গুলোকে সার্ভিস দেওয়ার জন্য, এগুলোকে অ্যাক্টিভ রাখার জন্য আমাদের কিছু ইলেকট্রিক কানেক্টিভিটি লাগে, পাওয়ারের জন্য। ইলেকট্রিক ইকুইপমেন্ট থাকে, এখানে আমার প্যাক থাকে, আমার ইউপিএস থাকে, আমার এখানে এয়ার কন্ডিশনার থাকে। আবার এইগুলোকে যদি আমরা প্রোটেক্ট করতে চাই, আমার একটা এনভায়রনমেন্ট লাগে, ফিজিক্যাল এনভায়রনমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ লজিক্যাল এনভায়রনমেন্ট। আমি যে কোনো জায়গায় চাইলেই কিন্তু আমার ডেটা সেন্টারটা তৈরি করতে পারবো না, কারণ ডেটা সেন্টার একটা স্ট্যান্ডার্ড আছে। আমরা চাইলেই একটা থানার পাশে আমি ডেটা সেন্টার বানানোর জন্য আমরা প্রেফার করি না, একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রির পাশে আমরা ডেটা সেন্টার তৈরি করার জন্য আমরা বলি না। ইভেন তো আমরা সিসমিক জোন যেগুলো আছে, যেগুলোতে ভূমিকম্প, যে এরিয়াগুলোতে ফ্লাডিং, বন্যার পানি উঠে যায়, এই সমস্ত এলাকাতে আমরা প্রেফার করি না যে আপনি আপনার ডেটা সেন্টারের এই ফ্যাসিলিটিসটা, এই ডেটাগুলো রাখার জন্য, সার্ভারগুলো এস্টাবলিশ করার জন্য আপনি ইয়ে করুন। এবং ফায়ার সাপ্রেশন সিস্টেম আমার এখানে থাকে। কোনো কারণে যদি বৈদ্যুতিক শক হয় বা আগুন লেগে যায়, ফায়ারিং হয়, তাহলে যেন আমরা এটাকে প্রোটেক্ট করতে পারি, এটা যে আগুনটা আমরা নিভাইতে পারি। এই চারটা এরিয়াতে মেনলি ফোকাস করছে। এরপরও অন্যান্য কিছু ফ্যাসিলিটিস থাকে, যেমন আমরা যদি কি কম্পোনেন্টের কথা বলি, আমার এখানে থাকতে পারে সার্ভার, আমার থাকে স্টোরেজ, নেটওয়ার্ক ইকুইপমেন্ট, আমার কুলিং সিস্টেম, পাওয়ার সাপ্লাই, ফিজিক্যাল সিকিউরিটি, এগুলো আমাকে এনশিওর করতে হয়। এই কর্পোরেটের জন্য আমরা যে সার্ভার গুলো দেখতেছি, এই সার্ভার গুলোকে আবার বিভিন্ন ভাবে কিন্তু সার্ভিস গুলো এনশিওর করা হয়। যেমন আমরা এখানে একটা দেখতেছি কর্পোরেট গোল বা এন্টারপ্রাইজ ডেটা সেন্টার। বাংলাদেশ আর্মির জন্য যদি আলাদাভাবে ডেডিকেটেড একটা ডেটা সেন্টার আপনারা তৈরি করেন, তাহলে এটাকে আমরা বলতে পারি এন্টারপ্রাইজ ডেটা সেন্টার। একটা ব্যাংক তার সমস্ত ডেটা তার নিজস্ব ডেটা সেন্টার রাখবে, এটা হচ্ছে এন্টারপ্রাইজ ডেটা সেন্টার। আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা কোলোকেশন ডেটা সেন্টার আমরা ইউজ করি। কোলোকেশন ডেটা সেন্টারটা কি হয়, যেমন আপনারা শুনবেন বাংলাদেশে যেমন কোলো সিটি, হ্যাঁ, গুলশানে একটা ডেটা সেন্টার আছে কোলো সিটি। সেখানে আমরা কি করতে পারি, বিভিন্ন অর্গানাইজেশন তারা লোকালি, তাদের এই লোকাল এনভায়রনমেন্টে তারা তাদের এই ডেটাগুলো রাখে। তাদের জন্য আলাদা কিছু সার্ভার আছে, ডেডিকেটেড সার্ভার, ওই সার্ভার থেকে তারা সার্ভিস গুলো নেয়। ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার যেটা, সেটা ওই অর্গানাইজেশন গুলোর আলাদাভাবে তৈরি করা লাগে না, একটা অর্গানাইজেশন তৈরি করে রাখছে, ওইখানে আমরা আমাদের ডেটা গুলো রাখতে পারি। তাহলে আমরা
যদি এটা ইয়ে করি, আমরা প্রথমত কি দেখলাম, প্রথমত আমরা একটা ডেটা সেন্টারের কথা বললাম, যেটা প্রথম ডেটা সেন্টার যেটা, সেটাকে আমরা বললাম যে এন্টারপ্রাইজ ডেটা সেন্টার। দেন সেকেন্ডে আমরা যেটা বলতে পারি যে কোলোকেশন, যেটা কোলোকেশন ডেটা সেন্টার। হার্ডলি আমরা আরেকটা ইয়ে বলতে পারি, যদি আমরা এই ডেটা সেন্টার ডেটাগুলোকে যদি আমরা ক্লাউডে রাখি, ক্লাউড বলতে কি, যে আমরা অন্যের সার্ভার ভাড়া নিচ্ছি, সেটা আমাদের দেশেও হইতে পারে, সেটা দেশের বাইরেও হইতে পারে। তো এই ক্লাউড ডেটা সেন্টারের উদাহরণ যদি আমরা বলি, আমরা যে বলি অ্যামাজন, তারপরে এডাব্লিউএস, গুগল ক্লাউড, মাইক্রোসফট অ্যাজিওর, এগুলো কিন্তু সবই হচ্ছে ক্লাউড ডেটা সেন্টারের মধ্যে, ক্লাউড ডেটা সেন্টার। আর আরেকটা ওয়েতে হয়, যেটাকে আমরা বলি অনেক সময় যে হাইপার স্কেল হাইপার স্কেল ডেটা সেন্টার। হাইপার স্কেল ডেটা সেন্টারটা, এটা এক্সট্রিমলি লার্জ ডেটা সেন্টার, এবং বিশেষ করে টেকনোলজিক্যাল বিষয়গুলো, যেমন এখানে গুগল তার নিজস্ব এর জন্য, অ্যামাজন তার নিজস্ব ডেটা প্রসেস করার জন্য এই হাইপার স্কেল ডেটা সেন্টার গুলো তৈরি করে থাকে, যেটা অনেক বড় ডেটা সেন্টার। এই ডেটা সেন্টারে তাহলে আমরা এই ডেটা সেন্টারের একটা উদ্দেশ্য আমরা জানতে পারলাম, যে ডেটা সেন্টারের আমার মেন উদ্দেশ্য যে এখান থেকে আমার ডেটাগুলো জমা থাকবে, এবং এই ডেটা সেন্টার গুলো থেকে আমরা আমাদের ডেটাটা আমরা এখান থেকে অ্যাক্সেস করব, আমরা এখানে ডেটাটা সেভ করব, এবং এই ডেটাটা অ্যাক্সেস করার জন্য, সেভ করার জন্য, স্টোর করার জন্য আমার যে এনভায়রনমেন্টটা প্রয়োজন, সেই এনভায়রনমেন্টটা আমার এই ডেটা সেন্টার প্রোভাইড করবে। তো আমরা এই ডেটা সেন্টার তৈরি করার পরে আমাদের কিছু রিস্কও এখানে থেকে যায়। হ্যাঁ, আমাদের ডেটা সেন্টার যখন আমরা তৈরি করি, ডেটা সেন্টারের জন্য আমাদের কিছু ডিফিকাল্টিসও কিন্তু আমরা মাঝে মাঝে ফেস করি। ডিফিকাল্টিস গুলো কি কি, যেমন আমরা যদি দেখি যে এখানে কিছু ডিফিকাল্টিস এর কথা বলছে, কমপ্লেক্সিটি অফ ডেটা সেন্টার। কমপ্লেক্সিটি অফ ডেটা সেন্টারে আমার কি কি থাকে? কমপ্লেক্সিটি অফ ডেটা সেন্টার আমরা কেন বলতেছি, কারণ ডেটা সেন্টারে অনেক ধরনের ইকুইপমেন্ট থাকে। এই ইকুইপমেন্ট গুলো কিভাবে আপনি পরিচালনা করবেন, এই ইকুইপমেন্ট গুলোকে কিভাবে আপনি ম্যানেজ করবেন, এইটা হচ্ছে আপনার এই ডেটা সেন্টারে এখান থেকে আমরা প্রোভাইড করতে পারি। আমরা বলতে পারি যে এখানে আমার কি কি কাজ হচ্ছে কমপ্লেক্সিটির জন্য, যেমন এখানে আমার ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজ করতে হচ্ছে, আমার পাওয়ার সিস্টেম, কুলিং সিস্টেম যেগুলো আমরা বললাম। আবার ডেটা সেন্টার ম্যানেজমেন্টের জন্য যদি আমরা বলি, তাহলে এখানে আমার স্টোরেজ সলিউশন কি হবে, আমার ডেটা সিকিউরিটি কিভাবে প্রোভাইড করব, আমি ব্যাকআপ এবং রিকভারি কিভাবে করব, আমার নেটওয়ার্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা এখানে বলি যে আমার নেটওয়ার্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমার এখানে ব্যান্ডউইথ ম্যানেজ করব কিভাবে, আমি কিভাবে অল্টারনেট সলিউশন এখানে রাখবো, দ্যাটস মিন রিডান্ডেন্সি কিভাবে এনশিওর করব, ল্যাটেন্সি যেটা আছে, এটাকে অপটিমাইজ করব কিভাবে। যেমন আমরা একটু আগে দেখলাম যে আমরা কোলো সিটিতে বা কো লোকেশনে আমরা রাখতে পারি, আবার আমরা ক্লাউডে রাখতে পারি, বা আমরা দেশের বাইরে কোথাও রাখতে পারি। তাহলে কখন আমরা ক্লাউডে রাখি আর কেন আমরা আমাদের কান্ট্রির মধ্যে রাখি? আপনি যদি আহ, বাংলাদেশ থেকে যদি কোনো একটা রিকোয়েস্ট পাঠান, যেটা বাইরের দেশের কোনো একটা সার্ভারে, কোনো ডেটা সেন্টার থেকে যদি অ্যাক্সেস করতে হয়, এখানে 200 থেকে 800 মিলি সেকেন্ডের মতো আপনার টাইম নেবে একটা ডেটা আসতে বা রিকোয়েস্ট পাঠাইতে বা রিকোয়েস্টটা রিসিভ করতে। কিন্তু সেটা যদি আমাদের নিজস্ব এরিয়াতে থাকে, আমার দেশের মধ্যে থাকে, যেহেতু এটা তো আর ইন্টারনেট ফেসিং না, এটা ইন্টারনেট ফেসিং, বা আমরা আমাদের নিজেদের নেটওয়ার্ক ইউজ করে আমরা অ্যাক্সেস করতে পারি, সেই সময়টা আপনার 2 থেকে 8 সেকেন্ড। ওখানে 200 থেকে 800 মিলি সেকেন্ড লাগতেছে, আর এইখানে আমার 2 থেকে 8 মিলি সেকেন্ড আমার সময় লাগতেছে, মানে কত কম সময়টা আমার লাগছে।
So, এইটা কি, এটা নেটওয়ার্ক ম্যানেজমেন্টের মধ্যে এগুলো নির্ভর করে যে আমার ব্যান্ডউইথ ম্যানেজ করব কিভাবে, রিডান্ডেন্সি ইনশিওর করব কিভাবে, আমার লেটেন্সি গুলোকে অপটিমাইজ করব কিভাবে। এবং আমরা ডেটা সেন্টারে একটা জিনিস বললাম যে এখানে স্কেলেবিলিটিটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ আমার আপ ডাউন কতটুকু হচ্ছে, আমার রিসোর্স কি পরিমাণ আসতেছে, কি পরিমাণ যাচ্ছে, আমার ডাউন টাইম কতটুকু আমি কনসিডার করব, কস্ট কিভাবে আমি কনসিডার করব, সেগুলো। এবং এই যে আমরা দেশের বাইরে ডেটা রাখতে পারতেছি না, এটা কিন্তু আমাদের একটা রেগুলেটরি কমপ্লায়েন্সের একটা বিষয় থাকে, যে আমি চাইলেই কিন্তু আমার দেশের বাইরে আমি ডেটাটা রাখতে পারবো, যেগুলো পরবর্তী স্লাইড গুলোতে আমরা দেখবো। সো এখানে যদি আমরা একটু ওভারঅল দেখি, যে আমার এখানে ফায়ার সিস্টেম, এখানে কুলিং সিস্টেম, এখানে ইলেকট্রিসিটি, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, সার্ভার রুম, আমার মনিটরিং, ম্যানেজমেন্ট, সিকিউরিটি, এই সবগুলো মিলাই মূলত আমরা এখানে কিছুটা হলেও আমরা এখানে ডিফিকাল্টিস ফেস করি, যেটাকে আমরা বলছি কমপ্লেক্সিটি অফ ডেটা সেন্টার। সো ওয়ার্ল্ডে এমনও পিপল আছে যারা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হিসেবে কাজ করেন। উনি হয়তো শুধুমাত্র ফায়ার সিস্টেম নিয়ে কাজ করেন, একজন আছে শুধুমাত্র লাইটিং নিয়ে কাজ করেন, কেউ কেউ আছেন যে শুধুমাত্র পাওয়ার নিয়ে কাজ করেন, হ্যাঁ, কুলিং নিয়ে কাজ করেন। এগুলো এক একটা এরিয়াতে এক একজন স্পেশালিস্ট আছে যারা বড় ধরনের। কারণ এখনকার সময়ের ডেটা সেন্টার গুলো কিন্তু আর মানে এই ট্র্যাডিশনাল ডেটা সেন্টার গুলো নাই। এখনকার সময় আমরা নেক্সট জেনারেশন ডেটা সেন্টারে আমরা চলে আসছি। দ্যাটস মিন উই আর গোয়িং টু ইমপ্লিমেন্ট দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন দ্য ডেটা সেন্টার। যেটা আপনারা দেখবেন মালয়েশিয়াতে যে ডেটা সেন্টারটা তৈরি হয়েছে, তারা কি করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারা অ্যাড করছে। এবং আমরা ডেটা সেন্টার তো শুরু হয়েছিল 1950 সালে, যেটা প্রথম ডেটা সেন্টার তৈরি হয়। এরপরে যুগের পরিবর্তনে আস্তে 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 এটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই জায়গাটায় আমরা এখন কাজ করতেছি। সো ডাউন টাইম অ্যান্ড ইস কনসিকুয়েন্সেস, আসলে কি কি কারণে ডেটা সেন্টারটা ডাউন হয়ে যায়, মানে কি কি কারণে ডেটা সেন্টারটা বন্ধ থাকে, এবং এই যে বন্ধ থাকতেছে, এই বন্ধ থাকার কারণে আসলে আমার কি কি ক্ষতি হয়, আমরা কি কি ডিফিকাল্টিস ফেস করি। কনসিকুয়েন্স যেটা বলতেছি, এটা আমরা এই ডেটা সেন্টারটার কারণে যদি বন্ধ থাকে, তাহলে আমরা কি কি ডিফিকাল্টিস আমরা এখানে ফেস করি, আমাদের প্রধান কারণ যেগুলো, সেগুলো মূলত নিয়ে আমরা একটু ডিসকাস করব। ডেটা সেন্টারটা দুইটা মেন কারণে এটা বন্ধ থাকতে পারে, ডাউন হয়ে যেতে পারে, আনঅ্যাভেলেবেল হয়ে যেতে পারে। একটা হচ্ছে টেকনিক্যাল রিজন, আর একটা হচ্ছে ম্যান মেড রিজন। মানুষের ভুলের কারণেও আমার ডেটা সেন্টারটা বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ, আমার মানুষের ভুলের কারণে, অথবা এটা যেমন আমরা বলি যে হয়তো তার টেকনিক্যাল নলেজ নাই, টেকনিক্যাল নলেজের গ্যাপের কারণে ডেটা সেন্টারটা ডাউন হইতে পারে। সো বিশেষ কিছু ও বিষয় আমরা নিয়ে আসছি। সো এই যে ডাউন টাইমটা সম্পর্কে আমরা যদি একটু এলাবোরেট করি আপনাদের কাছে, ডাউন টাইমটা আসলে কি। আমরা যখন কোনো একটা ডেটা সেন্টার তৈরি করি, আমরা বলি না যে টায়ার 1, টায়ার 2, টায়ার 3, টায়ার 4। কেন এই টায়ার গুলো? কারণ হলো আপনার অ্যাভেলেবিলিটি কতটুকু সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে। একটা ব্যাংকের ডেটা সেন্টার ডাউন, ডেটা সেন্টার থেকেই তো আসলে সব ব্রাঞ্চ গুলো সার্ভিস গুলো নেয়। শত শত কাস্টমার ক্যাশ কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছে। 5 মিনিট ম্যানেজার হয়তো তাদেরকে একটু শান্ত করলো, 10 মিনিট যখন হলো চা বা কফি খাওয়ালো, ট্রাস্ট মি, হাফ 1 আওয়ার যখন হয়, তখন কিন্তু আর মানুষ ঠান্ডা থাকে না। এখানে মানুষ আসছে বিজনেস পিপল, যারা যাদের টাকার প্রয়োজন। তো সেইখানে যে আপনি চা কফি খাওয়ায় তাদেরকে ঠান্ডা করবেন, ইটস নট পসিবল। এই রিকোয়ারমেন্ট, এই নেসেসিটি থেকেই কিন্তু আসলে আমার এই ডেটা সেন্টার গুলো তৈরি করা হয়, যে আমি কত দ্রুত আমার সার্ভিসটাকে দিতে হবে। তো এই ডেটা সেন্টার, এইটার জন্য বেসিকলি দুইটা টার্ম আমরা একটু মনে রাখবো। একটা হচ্ছে আরটিও, আর একটা টার্ম হচ্ছে আরটিও। দুইটাই টাইমের সাথে সংশ্লিষ্ট। আরটিও বলতে এটা বলে রিকভারি টাইম অবজেক্টিভ।
রিকভারি টাইম অবজেক্টিভ। রিকভারি টাইম অবজেক্টিভ হলো যে আমার একটা সিস্টেম বন্ধ হয়ে গেছে, আমি কতটুকু সময়ের মধ্যে আমি এই সিস্টেমটাকে আপ করতে পারবো, আমার সিস্টেমটা কতটুকু সময় বন্ধ থাকবে, এইটা হচ্ছে আরটিও। আমার সিস্টেমটা যদি বলে যে 3 ঘন্টা, আমার আরটিও ইকুয়াল টু 3 আওয়ার্স, এর অর্থ হলো 3 ঘন্টার মধ্যে আমার এই সার্ভার, এই ডেটা সেন্টার, এই স্টোরেজ এটাকে আপ করতে হবে। মানে আমি 3 ঘন্টার ডাউন টাইম এটা আমি কনসিডার করতেছি, 3 আওয়ার্স ডাউন টাইম আমি কনসিডার করতেছি। তো যখন আপনি 3 ঘন্টা সময় পাচ্ছেন, আপনি অনেক সময় পাচ্ছেন, আপনি অনেক জায়গায় কথা বলতে পারতেছেন, ভেন্ডরের সাথে কথা বলতে পারছেন, এবং এই সময়ের মধ্যে আপনি আপনার সার্ভিসটাকে আপ করে ফেলতেছেন। তার মানে আপনি একটু সময় পাচ্ছেন, আপনার হাই লেভেলের ইকুইপমেন্ট আপনার না প্রয়োজন হতে পারে। কিন্তু যদি এখন আপনাকে বলে 3 মিনিটস, আপনি কি চিন্তা করছেন? 3 মিনিট তো একটা মেশিন রেস্টার্ট দিতেই সময় লাগে 3 মিনিটস। কিছু কিছু সার্ভিস আছে যেগুলোকে বলে যে আপনার আরটি হলো 0, তার মানে কোনো ডাউন টাইম কনসিডার করা হবে না। তাহলে ডাউন টাইম যদি কনসিডার না করতে হয় তাহলে কি করতে হবে? সিমিলার টাইপের একটা সেট আপ আমার সেখানে থাকে, দুইটাই আমার প্যারালালি চলে, দুইটাই, যেটাকে আমরা বলি মিররিং। আরটিও বা আরপিও যত ছোট হবে আমার কস্টিংটাও কিন্তু তত বেশি হবে। আরটিও আরপিওর এই টাইম ডিউরেশনটা ছোট হওয়া মানেই কিন্তু ইকুইপমেন্ট গুলো, হিউজ ইকুইপমেন্ট রাখতে হবে, অ্যাভেলেবিলিটি এনশিওর করতে। আর যদি আরটিও আরপিও বড় হয়, 3 দিন 4 দিন 2 দিন, তখন আমার কস্টিংটা কম হয়। তাহলে এইটা আমরা যেটা দেখলাম, আরটিও রিকভারি টাইম অবজেক্টিভ, এটা কতটুকু সময় বন্ধ থাকবে, ডাউন থাকবে, এটা ডিসকাস করে। আর আরপিও হলো রিকভারি পয়েন্ট অবজেক্টিভ। রিকভারি পয়েন্ট অবজেক্টিভ, রিকভারি পয়েন্ট অবজেক্টিভ বলতে আমরা বুঝি এটাও সময়ের সাথে সংশ্লিষ্ট। রিকভারি পয়েন্ট অবজেক্টিভ হলো কতটুকু ডেটা লস আপনি কনসিডার করবেন। আপনি 1 ঘন্টা ট্রানজাকশন করেছেন, 5 মিনিটের ডেটা আপনি পাচ্ছেন না, এবং আপনার ম্যানেজমেন্ট বলছে আমি 5 মিনিটের ডেটা লস যেটা সেটা আমি কনসিডার করব। তো এখন যদি ম্যানেজমেন্ট বলে যে না, আমি 1 সেকেন্ডেরও ডেটা লস আমি কনসিডার করবো না, তাহলে আপনাকে মিররিং সিস্টেমে যেতে হবে, আপনাকে টায়ার 4 এই ডেটা সেন্টারে আপনাকে যেতে হবে। সো প্রথমটা যেটা, সেটা ডাউন টাইমের সাথে সংশ্লিষ্ট। আর সেকেন্ড যেটা, সেটাকে আমরা বলতে পারি যে ডেটা লস, কতটুকু ডেটা লস আপনি কনসিডার করবেন সেটার সাথে সংশ্লিষ্ট। আচ্ছা, এই আরটিও আরপিও নিয়ে স্যার কারো কোনো কোশ্চেন আছে? এ পর্যন্ত আমরা যতটুকু ডিসকাস করলাম। আমার একটা কোশ্চেন ছিল যে আমার কতটুকু টাইম লাগবে বুঝতে আমার ডাটা সেন্টারটা ডাউন কিনা, এটার কোনো ক্যালকুলেশন আছে? যেমন সব সব ডাটা সেন্টারের তো ক্যাপাবিলিটিস সেম না, যে কত সে ডাউন আছে কিনা এটা আইডেন্টিফিকেশনের যে টাইম, এটা নিয়ে কিছু আছে? এইটার জন্য আমাদের মনিটরিং টুলস থাকে, কিছু ডেটা সেন্টারের গুলোর জন্য আপনার মনিটরিং টুলস থাকে। তো আমরা যেমনটা এটা বলতেছি যে ডাউন টাইম কতটুকু সময় আমার বন্ধ থাকবে, এটা কিন্তু আমার ইকুইপমেন্টের উপর নির্ভর করে, আমার ডেটাবেস ব্যাকআপের উপর নির্ভর করে। আমরা যদি ফুল ব্যাকআপ নেই তাহলে এটা রিস্টোর করতে সব থেকে কম সময় লাগে, কিন্তু আমি যদি ইনক্রিমেন্টাল ব্যাকআপ নেই তাহলে কিন্তু এটা রিস্টোর করতে আমার সব থেকে বেশি সময় লাগবে। সো এইটা এস্টাবলিশ করার আগেই, এই যে আমরা প্রথম দেখলাম না যে কর্পোরেট গোল, যেটা কর্পোরেট গোলটাকে সেট করে দেওয়া থাকে, ওই অনুযায়ী মূলত আমি আমার ডেটা সেন্টারটা তৈরি করব। এর জন্য আমরা টপ ডাউন অ্যাপ্রোচে আসছি। ম্যানেজমেন্টের রিকোয়ারমেন্ট কি, কতটুকু সময়ের মধ্যে এটা আপ করতে হবে, কতটুকু ডেটা লস কনসিডার করবে, এই ইনফরমেশন গুলো জানার পরেই মূলত আমরা আমাদের এই ডেটা সেন্টারের যে ইনফ্রাস্ট্রাকচার যেটা আমরা দেখলাম, ওই ইনফ্রাস্ট্রাকচারটা আমরা তৈরি করি। তো এইটা ক্যালকুলেশন করেই আগে বোঝা যায়, এবং আসলে আমার ডেটা সেন্টারটা কাজ করতেছে কিনা, বা কোনো ইনসিডেন্ট যদি হয় তখন কাজ করে কিনা, সেটা আমরা কিভাবে বুঝবো? এই জন্য আমরা প্রতিনিয়ত এই ডেটা সেন্টার গুলোকে আমরা টেস্ট করি।
আমরা ডেটা সেন্টারের এটা কাজ করে কিনা সেটা আমরা টেস্টিং করি, প্যারালাল টেস্টিং, তারপরে ফুল ইন্টারাপশন টেস্টিং, টেবিল টপ টেস্টিং, বিভিন্ন ধরনের এক্সারসাইজ টেস্টিং করে আমরা এটাকে আমরা কনফার্ম হইতে পারি। বাট সর্বোপরি যেটা, সেটা আমার একটা মনিটরিং টুলস থাকে। আমার এক্সপেকটেশন কি, যেমন আমার হয়তো একটা ড্রাইভে আমার জায়গা ফুল হয়ে গেছে, স্পেস ফুল দেখাচ্ছে। সো আমাকে কি করতে হবে, ওইখানে আমাকে অ্যাড করতে হবে। সো আমি ওইটা মনিটরিং টুলস এর মাধ্যমে আমি দেখতে পারি। তা নাহলে কি হবে, তা নাহলে দেখা যাচ্ছে যে আমার ব্যাকআপ আর হচ্ছে না, সিস্টেমটা দেখা যাচ্ছে না। স্যার কি বুঝতে পারছেন? ফয়সাল স্যার কি আনসার পাইছেন? ওকে। সো আমরা আমরা এখানে এই যে কনসিকুয়েন্সেস ফর ডেটা সেন্টার যেটা, এখানে আমার কি কি ক্ষতি হইতে পারে, আমার প্রধান কারণ কি হইতে পারে, কনসিকুয়েন্সের এইখানে আবার মেনলি দুইটা ইস্যু আমার এখানে অ্যারাইজ হইতে পারে। নাম্বার ওয়ান, টেকনিক্যাল কিছু সাইড অ্যাজ ওয়েল অ্যাজ ফাইন্যান্সিয়াল ইস্যুগুলো আসতে পারে। এই টেকনিক্যাল এবং ফাইন্যান্সিয়াল ইস্যুগুলো আমরা একটু দেখি যে আসলে কি কি টেকনিক্যাল বা ফাইন্যান্সিয়াল ইস্যুগুলো আমরা ফেস করি প্রতিনিয়ত। এখানে আমি একটু কয়েকটা পয়েন্ট এখানে নিয়ে আসছি। যেমন ফাইন্যান্সিয়াল লস, যেটা এক নম্বরে, যে আমার রেভিনিউ লস হইতে পারে। আমি যদি একটা ডেটা সেন্টার তৈরি করি আমার অর্গানাইজেশনের জন্য, এবং ডেটা সেন্টারটা যদি বন্ধ থাকে, তাহলে আমার কি হবে, আমার এখান থেকে আমার আর্নিংটা কমে যাবে। যেহেতু আমার বন্ধ আছে, তার মানে আমি এখান থেকে কোনো কিছু ইনকাম করতে পারতেছি না। এবং আরেকটা ইস্যু হয় যে, যদি এই ডেটা সেন্টারটা এরকম হয় যে আমি এখান থেকে কাউকে সার্ভিসটা দিচ্ছি, পোলোসিটি অথবা ক্লাউড সার্ভিস প্রোভাইডার হিসেবে, তো তাহলে আমার থেকে যারা সার্ভিস নিচ্ছে, আমার কাস্টমার যারা, তারা কিন্তু আমাকে আবার বলবে যে তোমার সার্ভিসটা থেকে আমি সার্ভিস পাই নাই, দ্যাটস ওয়াই তোমার সাথে যে আমার সার্ভিস লেভেল এগ্রিমেন্ট ছিল, এসএলএ ছিল, এই অনুযায়ী তোমাকে আমি পেনাল্টিস এবং তোমাকে আমি ফাইন করব, তোমাকে আমি জরিমানা করবো। সো ফাইন্যান্সিয়াল একটা বড় লস এখানে কনসিডার করা হয়। সো আমরা যখনই কোনো কোম্পানি এসএলএ করব, কোনো অর্গানাইজেশনের থার্ড পার্টি ভেন্ডর, আমার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তাকে দেখা যে আমার এই সার্ভিস লেভেল এগ্রিমেন্টটা ঠিক আছে কিনা, ওর মধ্যে আমার এই যে আরটিও, আরপিও, এগুলো সুন্দরভাবে ডিফাইন করা আছে কিনা। সে আমাকে বললো, আমি তাকে বললাম হাফ অ্যান আওয়ারের মধ্যে তোমাকে এটা আপ করতে হবে, যদি না পারো তাহলে তোমাকে এই ধরনের পেনাল্টি দিতে হবে। আবার আমি কোনো সার্ভিস যদি তোমার থেকে নেই, তাহলে আমি এই পরিমাণ অর্থ তোমাকে দেবো। সো ইচ অ্যান্ড এভরিথিং শুড বি ভেরি ক্লিয়ার ডিফাইন্ড, ক্রিস্টাল ক্লিয়ার ডেফিনেশন আপনার এখানে থাকতে হবে। সেকেন্ডলি, আমরা যেটা দেখি যে একটা রেপুটেশনাল লস। আপনারা রিসেন্টলি যে ইনসিডেন্ট গুলো হয়েছে, আমরা আহ, অনেকগুলো ইনফরমেশন আমরা এখানে দেখছি। যেমন অসংখ্য ওয়েবসাইট বন্ধ ছিল, সেন্ট্রাল ব্যাংকের ওয়েবসাইট বন্ধ ছিল, এবং একটা সার্ভিস যখন বন্ধ থাকে তখন কিন্তু অনেক ধরনের প্রবলেম হয়। সেন্ট্রাল ব্যাংকের সার্ভিস বন্ধ অন, এটাই দেখা যাচ্ছে না, কারণ কি আমরা নেটওয়ার্কের উপর ইন্ডিপেন্ডেন্ট, আমরা এখান থেকে কিছু দেখতে পাই নাই। এখানে কিছু মেসেজ আসছে, অনেকগুলো অর্গানাইজেশন কোম্পানি এখানে ইনফেক্টেড হয়েছে, যেহেতু আপনারাও কিন্তু ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচারের আওতায় আছে। হ্যাঁ, যে গভর্নমেন্টের যে 35 ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার, এর মধ্যে বাংলাদেশ আর্মি, তারপরে বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন মিনিস্ট্রি, তারপরে জন্ম মৃত্যু নিবন্ধনের যে ডিপার্টমেন্ট আছে, এনআইডি, পাসপোর্ট, এরকম কিন্তু আমরা 35 অর্গানাইজেশন আছে। সো এই যে আমাদের এইটা সার্ভিসটা বন্ধ হলো, তাহলে আমাদের কি প্রবলেম হলো, এখানে সব থেকে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে আমার স্টেক হোল্ডার যারা আছে, আমার কাস্টমার যারা আছে, তাদের ট্রাস্ট যেটা, সেই ট্রাস্টের জায়গাটা আমরা রাখতে পারি। তারা আমাদের প্রতি আমাদের আস্থা কমে গেছে, কারণ আমরা ট্রান্সপারেন্সি, আমরা সিকিউরিটি এটা ইনশিওর করতে পারি নাই, যার কারণে আমার রেপুটেশন লস হয়েছে। রেপুটেশন লস
এটা ফাইন্যান্সিয়াল লসের মতোই, একটা হচ্ছে আপনার ট্যানজিবল আর একটা হচ্ছে ইনট্যানজিবল। আমার ব্র্যান্ড ইমেজ, হ্যাঁ, টোটাল অর্গানাইজেশনের একটা ইমেজ এখানে আমার নষ্ট হইতে পারে আমার যদি আমার ডেটা সেন্টারটা বন্ধ থাকে। থার্ডলি যেটা আমার অপারেশনাল ডিসরাপশন যেগুলো হয়, যেমন আমার প্রোডাক্টিভিটি লস, আমার বিজনেস কন্টিনিউটি, এই এই ধরনের প্রবলেম গুলো আমার হতে পারে, আমি কাজগুলো করতে পারি না। যেমন প্রোডাক্টিভিটি লস কি, যে আমার আসলে যে পরিমাণ প্রোডাকশন হচ্ছিল, যে পরিমাণ অ্যালার্ট আমার এখানে জেনারেট হচ্ছিল, যে পরিমাণ ইনফরমেশন আমরা এখান থেকে পেয়েছি, সিস্টেমটা যদি বন্ধ থাকে আমরা এই ধরনের ইনফরমেশন গুলো পাবো না, যেটাকে আমরা হচ্ছে প্রোডাক্টিভিটি লস। আর বিজনেস কন্টিনিউটি কি, বিজনেস কন্টিনিউটির জন্য আমার বিভিন্ন যে প্ল্যান থাকে, আমি যেমন বিজনেস কন্টিনিউটি প্ল্যান আমরা কেন রাখি, যদি কোনো ডিজাস্টার হয় এই ইনসিডেন্টের সময় যেন আমরা আমাদের ক্রিটিক্যাল সার্ভিস গুলোকে এনশিওর করতে পারি, সেটা হলো আমাদের বিজনেস কন্টিনিউটি প্ল্যান। আমার কাস্টমারকে যখন কোনো ইনসিডেন্ট হবে তখন আমি যেন আমার কাস্টমারকে সার্ভিসটা দিতে পারি, দিস ইজ কল্ড দ্য বিজনেস কন্টিনিউটি প্ল্যান। একটা ব্যাংকের একটা ব্রাঞ্চে আগুন লাগছে, ব্যাংকের ব্রাঞ্চে আগুন লাগছে, ইটস নট দ্য কনসার্নিং ইস্যু অফ দ্য ক্লায়েন্ট অর কাস্টমার। কাস্টমারের সাথে ব্যাংকের যে চুক্তি হয়েছে তাকে 24x7 সার্ভিস দিবে, অথবা তাকে হয়তো বলছে সকাল 10টা থেকে 6টা পর্যন্ত তোমাকে আমি সার্ভিস দিব, এই সময়ের মধ্যে তাকে সার্ভিসটা দিতে হবে। এখন এই সময়ের মধ্যে কিছু না হলেও ক্রিটিক্যাল সার্ভিস যেগুলো আছে, এই ক্রিটিক্যাল সার্ভিস গুলো কিভাবে এনশিওর করা যায় সেটা মূলত আমার এই বিজনেস কন্টিনিউটি প্ল্যানের মধ্যে থাকে। তো ডাউন টাইম যদি থাকে তাহলে কিন্তু আমার সার্ভারটাই যদি ডাউন থাকে তাহলে কিন্তু আমি আমার বিজনেস কন্টিনিউটি এটা এনশিওর করতে পারবো। ডেটা লস এন্ড ইন্টিগ্রিটি যেটা, যে আমার ডেটা সেন্টারের হয়তো ডেটা সেন্টার আপ আছে কিন্তু আমার যে মনিটরিংটা ঠিক না রাখার না কারণে দেখা যাচ্ছে আমি যে ব্যাকআপটা নিয়েছি এই ব্যাকআপটা রাইট ব্যাকআপ আমি নিতে পারিনি। অনেক সময় দেখবেন যে একটা অর্গানাইজেশন র্যানসমওয়্যার অ্যাটাক হয়েছে, র্যানসমওয়্যার অ্যাটাকের যে এনক্রিপ্টেড ফাইল সহ আপনি ব্যাকআপ নিয়ে নিছেন। সো আপনি যখন এটাকে রিস্টোর করতে যাচ্ছেন তখনও দেখা যাচ্ছে যে সেম প্রবলেমটা এখানে আপনার এনক্রিপ্টেড ফাইল এখানে আছে, দ্যাটস ওয়াই আপনি ব্যাকআপটা নেওয়ার আগে আপনি চেক করতে পারেন নাই। আপনি ব্যাকআপ নিছেন বাট এই ব্যাকআপটা ফেলিওর হয়েছে, কমপ্লিট হয় নাই। আপনি এই মনিটরিংটা আপনার রাখতে হবে এখানে, তা না হলে কি হবে, তা নাহলে আমাদের এই ফাইন্যান্সিয়াল লস বা রেপুটেশন লস, এই লসটা আমার লিগ্যাল এন্ড কমপ্লায়েন্স রিস্ক যেটা, যেমন আমরা ডেটা সেন্টারের একটু আগে বলছিলাম যে একটু পরে ডিসকাস করবো লিগ্যাল এন্ড কমপ্লায়েন্স রিস্ক কোনগুলো থাকে। যেটা আমরা চাইলেই আমাদের বাংলাদেশি নাগরিকের, বাংলাদেশের কাস্টমারের কোনো ফাইন্যান্সিয়াল ইনফরমেশন বা পিআইআই রিলেটেড ইনফরমেশন আমরা দেশের বাইরে রাখতে পারবো না। তাহলে এটা কোথায় আমার আছে, যেমন আমি ব্যাংকে চাকরি করি, আমার ব্যাংকের জন্য আমার রেগুলেটরি বডি হলো বাংলাদেশ ব্যাংক। আমি বাংলাদেশ ব্যাংকের ক্লাউড কম্পিউটিং একটা গাইডলাইন তারা প্রোভাইড করছে সমস্ত ব্যাংকিং সেক্টরের জন্য। তাহলে আমি ব্যাংকিং সেক্টরের জন্য যে গাইডলাইনটা প্রোভাইড করছে সেটা আমি দেখলাম। এইটা দেখার পরে সেকেন্ড স্টেজ হলো আমাকে দেখতে হবে যে ন্যাশনাল লেভেলে আমার কি পলিসিটা আছে। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার লোকাল, দ্যাটস মিন আমার ইন্টারনাল অর্গানাইজেশনের জন্য কি আছে, আমার রেগুলেটরি বডির কি আছে, দেন আমার ন্যাশনাল লেভেলে। ন্যাশনাল লেভেলে আমরা দেখলাম হ্যাঁ বাংলাদেশ গভর্নমেন্ট থেকে ক্লাউড কম্পিউটিং বা ক্লাউড সিকিউরিটির উপরে একটা ড্রাফট বা একটা ডকুমেন্ট তৈরি করছে। আমি সেটাই দেখলাম। আমি কেন সেটা দেখতেছি, কারণ হলো আমি যখন রেগুলেটরি বডির এই গাইডলাইনটা দেখলাম, এই গাইডলাইনের মধ্যে কিছু রেফারেন্স হিসেবে হয়তো আমার ন্যাশনাল যে পলিসি যেটা আছে সেই ন্যাশনাল ক্লাউড কম্পিউটিং পলিসিটার কথা বলছে। আমি ক্লাউড কম্পিউটিং পলিসিটা দেখলাম। ক্লাউড কম্পিউটিং পলিসি দেখার পরে আমরা দেখলাম যে এমন একটা সিনারিও সেখানে লিখছে যে ব্যাংকিং ইন্ডাস্ট্রির জন্য ডেটাটা আপনি রাখতে পারবেন, বাট ইউ হ্যাভ টু কমপ্লাই ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991। 1991 সালে ব্যাংক কোম্পানি একটা অ্যাক্ট হয়েছিল, সেইখানে কি আছে সেই অনুযায়ী সেটা আমাকে পরিপালন করতে হবে। আই হ্যাভ টু ফলো, আই হ্যাভ টু মেইনটেইন।
আমাকে কমপ্লাই করতে হবে। আমি সেখানে যে দেখলাম না, তারা স্পষ্ট করে বলে দিছে যে কাস্টমারের ডেটা, বিশেষ করে ফাইন্যান্সিয়াল বা পার্সোনাল আইডেন্টিফাইড ইনফরমেশন যেটা পিআইআই, এই রিলেটেড ডেটাটা আপনি দেশের বাইরে রাখতে পারেন। তাহলে আমি যখন অডিটের পার্সপেক্টিভে চিন্তা করব, ইভেন তো আমি যখন অডিটের পার্সপেক্টিভে চিন্তা করব, তখন কিন্তু আমাকে এই লিগ্যাল ল, কমপ্লায়েন্স রিলেটেড বিষয় যেগুলো আছে সেগুলো আমাকে বেটার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, আমাকে এগুলো বুঝতে হবে। কারণ আমরা ডেটা সেন্টারের ডাউন টাইম বা কতটুকু হবে না হবে সেটা কিন্তু আমরা এখন বের করবো কিভাবে? সেটা আমার কান্ট্রি, আমার ন্যাশনাল লেভেলে কি আছে, আমার ইন্টারন্যাশনাল লেভেলে কি আছে। ইভেন তো অনেক সময় আমরা তো জিডিপিআর, হিপা বা পিসিআই ডিএসএস কমপ্লায়েন্স ইস্যু যেগুলো আছে পেমেন্ট কার্ডের জন্য, সেগুলো আমাকে এখানে দেখতে হবে। আমি বিভিন্ন এরিয়ার জন্য করতেছি, তারপরেও আমি বাংলাদেশ আর্মির কে আমরা ফোকাস করে করবো। তারপরেও যেহেতু একটা ডেটা সেন্টার শুধু তো আর আর্মিদের জন্য হয় না বা ব্যাংকের জন্য নয়, বিভিন্ন অর্গানাইজেশনের জন্য হয়, যার জন্য কম্বাইনলি আমি এটা একটু ডিসকাস করার চেষ্টা করতেছি। দেন আমরা যেটা করি যে ইনক্রিজড আইটি কস্ট। ইনক্রিজড আইটি কস্ট হলো আমার কস্টিংটা তো আসলে বেড়ে যায় যখন একটা জিনিস ডাউন হয়ে যায়। একটা মেশিন যখন বন্ধ হয়ে যায়, এটা স্টার্ট দিতে যে পরিমাণ পাওয়ার কনজাম্পশন হয়, একটা রানিং মেশিনে কিন্তু ঠিক এই পরিমাণ পাওয়ার কনজাম্পশন হয় না। সো আমার রিকভারি এক্সপেন্স একটা থাকে, এটাকে নর্মাল স্টেজে আনার জন্য, এটা রিকভার করার জন্য আমার কস্টিং লাগে। আমাকে রিডান্ডেন্সি বাড়ানোর জন্য, অল্টারনেট কোনো কিছু এস্টাবলিশ করার জন্য আমার এখানে ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়। আর সিকিউরিটি vulnerabilities, যেটা vulnerabilities is the weakness of a system. কোন একটা সিস্টেমের দুর্বলতা যদি থাকে, তাহলে এই দুর্বলতাকে মিটিগেট করার জন্যই মূলত আমরা কি করি, আমরা এখানে আছে সিকিউরিটি এনশিওর করতে হয়। তাহলে সিকিউরিটি বলতে কি? সিকিউরিটি বলতে তিনটা জিনিসকে আমরা মেনশন করি। সিকিউরিটি মূলত আমরা তিনটা বিষয়কে আমরা মেনটেন করি, বিশেষ করে সেটা সাইবার সিকিউরিটি, আইটি সিকিউরিটি, ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি। তিনটা বিষয়কে আমরা বলি সি, আই এবং লাস্টেরটা যেটা সেটা হচ্ছে এ। সি বলতে আমরা বুঝি মূলত কনফিডেন্সিয়ালিটি। কনফিডেন্সিয়ালিটি, আনঅথরাইজ কোনো পিপল, আনঅথরাইজ কোনো এন্টিটি আপনার কোনো জিনিস দেখতে পারবে না, কোনো কিছুই দেখতে পারবে না বা পড়তে পারবে না। আনঅথরাইজ যিনি আছেন তিনি আপনার কোনো ইনফরমেশন কোনো কিছুই পড়তে পারবেন না। অনেক সময় করে আমাদের লেখা থাকে কনফিডেন্সিয়াল। বিশেষ করে আর্মিদের জন্য তো আরো অনেক বেশি কনফিডেন্সিয়াল। আমরা যে এনক্রিপশন, ডিক্রিপশন, এই যে অ্যালগোরিদম যেগুলো ইউজ করি, এগুলো তো পুরাটাই হচ্ছে কনফিডেন্সিয়ালিটির জন্য। এবং এটা কিন্তু এই যে এনক্রিপশন যেটা আসছে, ক্রিপ্টোগ্রাফি যেটা আসছে, এটা কিন্তু মানে আর্মি থেকেই মূলত আসছে। এই যে সিকিউরিটি যেটা আসছে সেটা কিন্তু আর্মি থেকে আসছে। একটা সময় এটা ফিজিক্যাল সিকিউরিটি ছিল, আস্তে আস্তে কনভার্ট হইতে হইতে এটা আমার লজিক্যাল সিকিউরিটিতে আমার চলে আসছে। এটা আমার লজিক্যাল সিকিউরিটিতে চলে আসছে। সো কনফিডেন্সিয়ালিটি বলতে আনঅথরাইজ কোনো পিপল আমার এখানে কিছু দেখতে পারবে না, রিড অপারেশনটা করতে পারবে না। যদি এই কনফিডেন্সিয়ালিটি ব্রেক হয়, কেউ যদি আর্মির কোনো গুরুত্বপূর্ণ ডেটা, যিনি অথরাইজ না, সেটা আর্মি অফিসার হোক আর বাইরের পার্সোনাল হোক, যদি দেখে ফেলে, তাহলে কনফিডেন্সিয়ালিটিটা ব্রেক হয়। এবং কনফিডেন্সিয়ালিটি ব্রেক হলে আমরা সেইটাকে বলি ডিসক্লোজার। ডিসক্লোজার তার মানে কনফিডেন্সিয়ালিটির অপোজিট ডিসক্লোজার। মানে সি এর অপোজিটটা কি? সি এর অপোজিট হলো ডি। এই যে কনফিডেন্সিয়ালিটি সি, ডিসক্লোজার ডি। ইন্টিগ্রিটি বলতে আমরা কি বুঝি? ইন্টিগ্রিটি হলো অখণ্ডতা। আনঅথরাইজ কোনো পিপল আপনার কোনো ডেটা, কোনো ইনফরমেশন, কোনো কিছু যেন চেঞ্জ না করতে পারে, রাইট অপারেশনটা যেন না করতে পারে, না যেন আপডেট করতে পারে। তাহলে এই যদি আপডেট করে ফেলে, যদি কেউ আনঅথরাইজ ওয়েতে এটা চেঞ্জ করে ফেলে, তাহলে কি হবে? এখানে মূলত রাইট অপারেশনটা তো আনঅথরাইজ ওয়েতে কেউ অল্টারেশন করে, পরিবর্তন করে, তখন এটাকে আমরা বলি যে এই ডেটাটা অল্টার হয়েছে, পরিবর্তন হয়েছে। অল্টারেশন
তো এই আয়ের অপোজিট যেটা সেটা আমরা এদিকে সিকিউরিটির মাধ্যমে মূলত এই কনফিডেন্সিয়ালিটি কিভাবে এনশিওর করা যায়, ইন্টিগ্রিটি কিভাবে এনশিওর করা যায়, সেগুলোকেই কিন্তু আসলে আমাদের মেন কনসার্নিং ইস্যু। আমরা ডেটা সেন্টারে অনেকেই শুধুমাত্র ভাবি যে এটা মনে হয় শুধুমাত্র ফিজিক্যাল সিকিউরিটি বা মানুষ যেন না ঢুকতে পারে, না, এর মধ্যে তো সফটওয়্যার থাকে, নেটওয়ার্ক থাকে, হার্ডওয়্যার থাকে, অপারেটিং সিস্টেম থাকে, মেল সার্ভার, প্রিন্ট সার্ভার, মতো বিভিন্ন বিষয় এখানে আছে। নেটওয়ার্ক সিস্টেম অ্যাজ ওয়েল এজ অ্যাপ্লিকেশন, তিনটাই তো আমার আছে। দ্যাটস ওয়াই আমার ফিজিক্যাল সিকিউরিটির পাশাপাশি লজিক্যাল সিকিউরিটি, এনক্রিপশন, ডিক্রিপশন, পিকেআই, ডিজিটাল সিগনেচার, ডিজিটাল সার্টিফিকেট সবকিছুই কিন্তু কভার করে। যদি আপনি পারফেক্ট একটা সিস্টেম যদি আপনি তৈরি করতে চান, আপনি পারফেক্ট একটা সিস্টেম যদি তৈরি করতে চান, তাহলে আপনার এগুলো বোঝা লাগবে। যেহেতু আমাদের জার্নি অনেক সপ্তাহে, যার জন্য আমি প্রথমে একটু ক্লিয়ার করে নিই, তাহলে পরবর্তীতে হয়তো আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। আর সিআই এর লাস্টে যেটা সেটা হচ্ছে অ্যাভেলেবিলিটি। অ্যাভেলেবিলিটি, আপনি যখন একজন অথরাইজ ইউজার তার যে রিসোর্স যখনই প্রয়োজন তখনই যেন অ্যাক্সেস করতে পারে, এটা হচ্ছে অ্যাভেলেবিলিটি। 24x7 যদি আপনার সার্ভার অ্যাক্সেস থাকে, 24x7 আপনি এই সার্ভারে অ্যাক্সেস পাবেন। বাট আপনি যখন ঢুকতে যাচ্ছেন তখন আপনাকে মেসেজ দিচ্ছে পেজ নট ফাউন্ড, সার্ভার নট ফাউন্ড 404, অথবা এটাকে বাফারিং করতেছে, অথবা এটা বাফারিং করতেছে। এটা বাফারিং করতেছে, দ্যাটস মিন অ্যাভেলেবিলিটি এনশিওর করছে না। হাউএভার ইউ আর দ্য অথরাইজ ইউজার, বাট you are unable to access the systems. তো এইটাকে আমরা বলছি অ্যাভেলেবিলিটি এনশিওর করতেছে না। তো অ্যাভেলেবিলিটি এনশিওর যখন না করে, এখানে বিশেষ করে আমার যে অ্যাটাক গুলো হয়, যেমন ডজ অ্যাটাক, ডিনায়াল অফ সার্ভিস, হ্যাঁ, সার্ভিসটাকে আপনার ডিনাই করতেছে। তো যখন অ্যাভেলেবিলিটি এনশিওর হয় না, তখন এটাকে আমরা বলি যে আনঅ্যাভেলেবল, বা আমরা এটাকে বলি সিস্টেমটা ডিস্ট্রাক্ট হয়ে গেছে, ডিস্ট্রাকশন। So, একটা জিনিস আমরা দেখলাম, এই যে সিআইএ বলতেছি আমরা, কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি, এইটার অপোজিট যেটা সেটাকে আমরা বলতে পারি ডিএটি, ডিসক্লোজার, অল্টারেশন এন্ড ডিস্ট্রাকশন। সেটাকে আমরা বলি ডিস্ট্রাকশন, মানে ডিসক্লোজার, অল্টারেশন এন্ড ডিস্ট্রাকশন। তো এই সিকিউরিটির এই জায়গাটা কিভাবে এনশিওর করা যায় সেটাও যদি আমরা সময় পাই, যদিও আমাদের এটা রিলেটেড না, কিভাবে কনফিডেন্সিয়ালিটি এনশিওর করা যায়, কিভাবে ইন্টিগ্রিটি মেনটেন করা যায়, বা অ্যাভেলেবিলিটি এনশিওর করা যায়, সে রিলেটেড ডিসকাশন গুলো আমরা যদি পরের সেশন গুলোতে যখন আসবে আমরা একটু ডিসকাস করবো। সো সিকিউরিটি ভালনারেবিলিটিস এর এখানে কি কি কাজ করে? ইনক্রিজ সাইবার অ্যাটাক। আমার যদি দুর্বলতা থাকে, এই ভালনারেবিলিটি মানে উইকনেস অফ এ সিস্টেম, একটা সিস্টেমের দুর্বলতা যেগুলো থাকে, এই দুর্বলতার কারণে আমার সাইবার অ্যাটাক হইতে পারে। আমার ডেটা যেগুলো আছে, এই ডেটাগুলো আমার সিকিউর নাও থাকতে পারে, ডেটাগুলো লিক হইতে পারে, আমার ডেটাগুলো লিক হইতে পারে। আপনারা দেখছেন যে আমাদের কান্ট্রিতে আমাদের কিছু ডেটা এর আগে কিন্তু লিক হয়েছে বিভিন্ন সময়। তো এটা হচ্ছে সিকিউরিটি ভালনারেবিলিটি। এবং ফাইনালি যেটা, সেটা আমরা বলছি যে ইম্প্যাক্ট অন কাস্টমার সার্ভিস। আমার ডেটা সেন্টার যদি ডাউন থাকে, তাহলে আমার কাস্টমারের সাপোর্টটা আমরা এনশিওর করতে পারি না। আমরা, যেমন আপনারা সিগন্যালের মাধ্যমে কাজ করেন বা বিমান বাহিনী সিগন্যালের মাধ্যমে কাজ করেন, তো আপনার যদি এটা ডেটা সেন্টার থেকে বা আপনার যে জায়গা থেকে সিগন্যালটা মেনটেন করা হয় সেটা যদি না থাকতে পারে, তাহলে তো কেউ সার্ভিস পাবে না। তো এখানে নেগেটিভ একটা ইম্প্যাক্ট আমার এখানে পড়ে। সো ওভারঅল যদি আমি এট গ্লান্স একবার একটু বলি যে আসলে এই প্রবলেম গুলো কিভাবে সলভ করা যায়, যদি আমরা হাই লেভেলের স্টেটমেন্ট দিই, তাহলে আমরা বলতে পারি এই ইম্প্যাক্টটা আমরা মিটিগেট করতে পারবো, ডাউন টাইমটা, যদি আমরা রোবাস্ট ডিজাস্টার রিকভারি প্ল্যান আমার থাকে। আমরা কিন্তু বিজনেস কন্টিনিউটি প্ল্যান কি সেটা আমরা একটু দেখছিলাম, যে ইমার্জেন্সি মুহূর্তে ক্রিটিক্যাল সার্ভিসগুলো কিভাবে কাস্টমারকে প্রোভাইড করব, সেটা হচ্ছে আমার বিজনেস কন্টিনিউটি প্ল্যান। আর এই বিজনেস কন্টিনিউটি প্ল্যানের টেকনিক্যাল পার্ট যেটা, সেটা হচ্ছে আমার ডিজাস্টার রিকভারি প্ল্যান। একটা ব্রাঞ্চে আগুন লাগছে, ব্রাঞ্চের কাস্টমারদেরকে আপনি কিভাবে সার্ভিস দিবেন, দিস ইজ অ্যাবাউট
বিজনেস কন্টিনিউটি প্ল্যান। কিন্তু এই যে ব্রাঞ্চে যে আগুন লাগছে এইটা কিভাবে নিভাবেন সেটা মূলত ডিজাস্টার রিকভারি। আমার যদি রিডান্ডেন্ট সিস্টেম আমাকে রাখতে হবে, একটা সিস্টেম বন্ধ, নষ্ট হয়ে গেছে, ডাউন হয়ে গেছে, ওকে ফাইন, আমি আর একটা সিস্টেম চালু করে আমি সার্ভিসটা দিচ্ছি। তার মানে সেকেন্ডলি আমাকে রাখতে হচ্ছে রিডান্ডেন্ট সিস্টেমস। ডিজাস্টার রিকভারি প্ল্যান থাকতেছে, রিডান্ডেন্ট সিস্টেম থাকতেছে, আমি রেগুলার ব্যাকআপটা নিচ্ছি। সো ব্যাকআপ শুধু নিলে হবে না, এটা রাইট ব্যাকআপটা নিতে হবে এবং টেস্ট করে দেখতে হবে ব্যাকআপ গুলো, যে আপনার এই ব্যাকআপ গুলো যদি কোনো ডিজাস্টার ঘটে, কোনো ইনসিডেন্ট হয়, এটা আসলে আমি রিকভার করতে পারবো কিনা, এটা রিস্টোর করতে পারবো কিনা। অ্যান্ড ফাইনালি কন্টিনিউয়াস মনিটরিং, আমাদেরকে আসলে কন্টিনিউয়াস মনিটরিং এর মাধ্যমে আমরা আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এগুলো আমার কাজ করবে কিনা। হ্যাঁ, তো এইভাবে মূলত আমরা কি করতে পারি, আমরা এই যে বিসিপি ডিআরপি বা আমরা একটা ডাউন টাইম, যেটা সেই ডাউন টাইমটা আমরা এনশিওর করতে পারি। এই পর্যন্ত স্যার আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোনো কোশ্চেন আছে কারো? স্যার আপনারা কি বুঝতে পারতেছেন, মানে আমি আমার বোঝানোটা ঠিক আছে কিনা? কোনো কোশ্চেন নেই, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি ক্যাপ্টেন রাফসান বলছিলাম। আহ আমি খুব রিসেন্ট একটা বিষয় নিয়ে একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আমাদের এই 18 জুলাইয়ের দিকে যখন আমাদের ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল, বলা হচ্ছিল যে ডেটা সেন্টারে আগুন লেগেছিল। তো এটার ব্যাকআপ করতে অলমোস্ট 5 ডেজ লাগছে। তো আমার প্রশ্নটা হলো যে গাজীপুরে তো আমাদের আরেকটা ডেটা সেন্টার আছে, ওইটার সাথে কি এই ডেটা সেন্টারটা প্যারালালি কানেক্টেড ছিল না, যাতে আমাদের ব্যাকআপ প্ল্যানটা ওইভাবে করা যাইতো? মানে একটা সেন্টারে আগুন লেগেছে, তো আরেকটা সেন্টার দিয়ে আমরা কাজ করতে পারতাম। মানে এই জিনিসটা একটু জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, এইটা হচ্ছে প্রথমত যেটা ইয়ে ছিল, আমরা আমরা মিডিয়া গুলোতেও দেখছি বা আমরা সিআইআর যে যখন মিটিং করছি, আমরা কয়েকজন অবশ্য কোশ্চেন করতেছিলাম যে মন্ত্রী মহোদয়কে, যে আসলে এরকম কেন ইয়ে হলো, বা সাংবাদিকরাও যখন ইয়ে করলো, তখন আসলে ওনার আনসারটা টোটালি হচ্ছে রং ছিল। যে আমাদের রিডান্ডেন্ট সিস্টেম ছিল, তারপরে যদি না থাকে তাহলে আমরা সারা দেশের ইন্টারনেট একটা জায়গা থেকে আসছে। কিছুদিন আগেও কিন্তু এরকম একটা নিউজ ছড়াইছিল যে খাজা টাওয়ারে আগুন লাগছে, আমাদের সার্ভিস গুলো বন্ধ ছিল। তো আমরা কি সেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি নাই? তো এটা ডেফিনেটলি রিডান্ডেন্ট সিস্টেম যদি না থাকে, বা যে কোনো সিস্টেমে যদি রিডান্ডেন্সি না থাকে, তাহলে কেন আমি তাকে সার্টিফিকেট দিলাম? যেমন ডেটা সেন্টার, আইএসপি যেগুলো আছে, বা আইজিএ যেটা ইন্টারনেট গেটওয়ে যেগুলো, এগুলো যদি রিডান্ডেন্ট না থাকে, এগুলো যদি ইন্টারন্যাশনাল মানে সার্টিফিকেশন গুলো যদি না থাকে, তাহলে কিন্তু ওই অর্গানাইজেশন গুলো তাদেরকে সার্টিফিকেট প্রোভাইড করে না। সো ডেফিনেটলি তাদের ছিল। এখন মাঝখানে হয়তো কেউ বন্ধ করছে, অথবা এটা হইতে পারে ম্যান মেড ডিজাস্টার, এটা ইন্টারনালি হয়তো বন্ধ রাখা হয়েছে। বাট বিষয়টা এরকম না যে আসলে এটা মানে এই লেভেলে চলে গেছিল। কারণ আইএসপি গুলো কিন্তু তারা বলছে, বা আইজিএ যারা আছে তারা কিন্তু বলছে যে না, আমার এইটা হচ্ছে আমার অ্যাক্টিভ আছে, রানিং অবস্থায় আছে। আমরা স্টেটমেন্ট গুলো কিন্তু তাদের সাইট থেকে পেয়েছি, অথেন্টিক জায়গা থেকে। তো ইন্টারনেটের এই যুগে তো এইটা মানে রাইট কথা ওনারা বলেন নাই, বা ওনাদের আসলে যে লেভেলে প্রোটেকশন নেওয়ার কথা ছিল। কারণ খাজা টাওয়ারে এর আগেও একবার আগুন লাগছিল, তো কেন এরকম মানে ফার্দার এক জিনিস রিপিট হবে, কেন তারা রুট কজ অ্যানালাইসিস করে নাই? আপনি যদি বাংলাদেশে সুইফটের বিজনেস, সুইফটের সাথে যদি বিজনেস করতে হয়, ব্যাংকগুলোকে কিন্তু সুইফটের যে তাদের মনোনীত, তাদের ডিরেকশন অনুযায়ী কিছু টেস্টিং করতে হয়, টেস্টের রিপোর্টটা সাবমিট করতে হয়। তো ঠিক একইভাবে আমরা ইন্টারনেট যাদের থেকে আমরা নিচ্ছি, বা ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন গুলোর সাথে কোলাবোরেট হয়ে চলে, তারাও কিন্তু একটা নির্দিষ্ট লেভেল এনশিওর করার পরে আমাদেরকে এই সার্ভিস গুলো অ্যালাউ করে। তো এটা আমার কাছে যেটা মনে হয়েছে, এটা আসলে মানে এজ এ কাস্টমার হিসেবে বা আমাদের কাছে হয়তো ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
এরকম এমনটা হওয়ার কথা না, যেহেতু আমাদের গাজীপুরের কালিয়াকৈরে কিন্তু আমাদের টিয়ার 3 ডেটা সেন্টার আছে, তো আমরা কিন্তু ওইখানেও আমরা ইয়ে করতে পারি না। আচ্ছা, এখানে একটু অ্যালাউ করলে একটু অ্যাড করি, হ্যাঁ? মানে শিওর। আমার সীমিত নলেজ দিয়ে যতটুকু আমি বুঝি একটু অ্যাড করি। গাজীপুরে আমাদের যে টিয়ার 4 ন্যাশনাল ডাটা সেন্টার আছে, এটা বেসিক্যালি বাংলাদেশ সরকারের যত ধরনের ওয়েবসাইট এবং ওয়েব সার্ভিসেস আছে সেগুলো এখান থেকে চলে, মানে ক্লায়েন্ট পর্যন্ত রিচ করে। আমাদের যে পাবলিক যে অ্যাক্সেস করে বিভিন্ন সেবাগুলো, এখন অ্যাক্সেস করবে কিভাবে? এটার জন্য তো ইন্টারনেট লাগবে। সো গাজীপুরের ডাটা সেন্টার কাউকে ইন্টারনেট প্রোভাইড করে না, বরং ইন্টারনেটের থ্রুতে সার্ভিসেস গুলো প্রোভাইড করে। এক্স্যাক্টলি। আচ্ছা, দিস ইজ নাম্বার 1। আর নাম্বার 2, খাজা টাওয়ারে যে ডেটা সেন্টার বলছি আমরা, এটা মূলত ডেটা সেন্টার আমরা জেনারিক ভাবে বলছি। ইট ইজ পসিবলি মোর অফ এ সুইচিং সেন্টার বিটুইন দি আইআইজিস অ্যান্ড আইএসপিস। আইআইজি গুলো তাদের ব্যান্ডউইথ এনে এখানে ফেলছে ইন্টারন্যাশনাল সোর্সেস গুলো থেকে, এবং আইএসপি গুলা এখান থেকে তাদের ডিস্ট্রিবিউশনটা বুঝে নিচ্ছে। সো ইট ইজ এ ইন্টারনেট ডিস্ট্রিবিউশন পয়েন্ট, যদি খুব সিম্পল ভাবে বলি। দিস ইজ মোর অফ এ ইন্টারনেট ডিস্ট্রিবিউশন পয়েন্ট দেন অফ এ ডাটা সেন্টার। মেবি ডাটা সেন্টারের কিছু গুণাবলী এটার হয়তো আছে, বা এনভায়রনমেন্টটা ওইভাবে ক্রিয়েট করা। বাট দিস ইজ বেসিক্যালি দ্য ডিফারেন্স, যে আসলে গাজীপুরের data center is not capable of providing or distributing internet to the clients. They are capable of distributing services to the clients through internet. Thank you. হ্যাঁ হ্যাঁ, এটা ইয়ে আছে। আরেকটা বিষয় হলো আমরা ইয়ে করি যে ডেটা সেন্টার আর ইন্টারনেট কিন্তু আলাদা। যে ইন্টারনেট হলো কমিউনিকেশনের জন্য, আর যে জায়গা থেকে যেমন ডেটাটা এনে যে জায়গাটা রাখা হচ্ছে, ওটা কিন্তু একটা, সেটাও কিন্তু একটা ডেটা সেন্টার। মানে ডেটাগুলো যেখানে জমা থাকতেছে, ডেটাগুলো যেখান থেকে আমরা ডেটাগুলো অ্যাক্সেস করতেছি, এটা হচ্ছে এই সার্ভিসগুলো প্রোভাইড করছে। সো গাজীপুরে এরকম ফ্যাসিলিটিস করা যেত। তো ইন্টারনেটের জন্য যেমন এটা তো কেবলগুলো বা লাইনগুলো তো ডিস্টার্ব হয়েছে, So ওই রকমই একটা রিডান্ডেন্ট একটা সিস্টেম আমরা যদি সেখানে রাখতে পারতাম, তাহলেও কিন্তু আমাদের এই ড্রব্যাকটা থাকতো না, আমরা এই অ্যাভেলেবিলিটিটা এনশিওর করা যেত। সো আমরা নেক্সটে আমরা যেটা দেখতে চাই, সেটা হলো যে আসলে আমরা এই যে আহ, আমাদের যে ডেটা সেন্টার গুলো থাকে, এই ডেটা সেন্টার গুলোর কিছু রিস্ক ফ্যাক্টর থাকে। আমরা যেমনটা এর আগে দেখলাম যে লাস্ট ইস্যু যেগুলো ছিল, যেমন সিকিউরিটি ভালনারেবিলিটিস, কাস্টমারের উপর ইম্প্যাক্ট পড়তেছে, আমার ডেটা লস হচ্ছে বা ইন্টিগ্রিটি ভায়োলেশন হচ্ছে, এই ভায়োলেশন গুলো মূলত 3টা এরিয়াতে আমার সব থেকে বেশি ফোকাসিং। প্রথমত যেটা, সেটা হচ্ছে হিউম্যান অরিজিন বা ম্যান মেড, মানুষের মাধ্যমে এই প্রবলেম গুলো হয়। মানুষের মাধ্যমে যে প্রবলেম গুলো হয়, এই প্রবলেম গুলোর ফার্স্টে যেটা হয় সেটা হলো যে মানুষের যদি ট্রেনিং এর কোনো গ্যাপ থাকে, নলেজের যদি অভাব থাকে, তাহলে আমার ভুলবশত আমি কোনো একটা দুর্ঘটনা ঘটাই দিতে পারি। আরেকটা হলো কিছু মানুষ আছে তারা ইন্টেনশনালি তারা জানে, কিন্তু অর্গানাইজেশনের ক্ষতির জন্য বা ইন্ডিভিজুয়াল বেনিফিটের জন্য তারা এই ধরনের কোনো একটা ইনসিডেন্ট ঘটাই ফেলতে পারে। সো হিউম্যান অরিজিনের মধ্যে যেমন ইকুইপমেন্ট ফেলিওর কখন হয়, যখন আমরা এটা কনফিগারেশনটা রাইট ওয়েতে না করতে পারি, ভ্যান্ডালিজম, আনইনটেনশনাল হিউম্যান এরর, সাবোটেজ বা টেররিজম, এইগুলোর কারণে আমার এই ধরনের এরর গুলো হতে পারে। আর সেকেন্ডলি যেটা হচ্ছে সেটা যেমন ন্যাচারাল অরিজিন যেগুলো আছে, যেমন বজ্রপাত হচ্ছে, বন্যা হচ্ছে, ভূমিকম্প, এয়ার পলিউশন। এয়ার পলিউশন যেটা, সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ম্যান মেড, হাউএভার এটা কিন্তু ন্যাচারালিও এটা অনেক কিছু এটা রিলেটেড। এন্ড ফাইনালি থার্ড নাম্বার যেটা, সেটাকে আমরা বলছি যেটা নেটওয়ার্ক অরিজিন, যেটা যেমন নেটওয়ার্ক ফেলিওর, নেটওয়ার্ক স্যাচুরেশন, ভাইরাস বা এই যে সাইবার অ্যাটাক যেগুলো হচ্ছে অ্যাটাকারের মাধ্যমে, আমার এই অর্গানাইজেশন গুলো আমার এই ধরনের হয়। সো এখানে একটা যদি আমরা ইয়ে দেখি যে আমরা, যেহেতু আমরা এটা রিস্ক বলতেছি, এই রিস্ক গুলোকে ক্যালকুলেট করার জন্য আমার একটা নির্দিষ্ট ওয়ে আমার এখানে থাকে। যেন আমরা রিস্কের
আর নর্মাল ডেফিনেশন যেটা, সেটা আমরা বলি রিস্ক ইকুয়াল টু প্রবাবিলিটি ইনটু ইম্প্যাক্ট। কোনো ঘটনা ঘটার সম্ভাবনা এবং যদি ঘটনাটা ঘটে যায় তাহলে আমার কি পরিমাণ ক্ষতি হবে, ইম্প্যাক্ট হবে, সেটা হচ্ছে আমার রিস্কের ক্যালকুলেশন। রিস্ক ইকুয়াল টু আমরা আরেকটা ডেফিনেশন দিতে পারি। রিস্ক ইকুয়াল টু আমরা বলতে পারি অ্যাসেট ভ্যালু ইনটু থ্রেট ইনটু ভালনারেবিলিটি। ভালনারেবিলিটি ইজ দ্য উইকনেস অফ এ সিস্টেম। একটা সিস্টেমের উইকনেস যেটা, এই উইকনেসের কারণে কি হয়, আমার বিভিন্ন থ্রেট থাকে, ইন্টারনাল বা এক্সটার্নাল থ্রেট গুলো থাকে, এবং যদি এই থ্রেট গুলো এক্সপ্লয়েট হয়ে যায় তখন আমার কিছু অ্যাসেট ভ্যালু নষ্ট হয়, যেটা আমরা এর আগের স্লাইডে দেখলাম। এর আগের স্লাইডে অ্যাসেট ভ্যালু নষ্ট হয়, সেটা আমার ফাইন্যান্সিয়াল লস হইতে পারে, রেপুটেশনাল লস হইতে পারে, অপারেশনাল ডিসরাপশন হইতে পারে, বা আমার কস্টটা বাড়তে পারে। এটা আমার অ্যাসেট ভ্যালু। এটা সো এই ক্যালকুলেশন গুলো দিয়েই এইভাবে আমরা একটা রিস্ক ম্যাট্রিক্স আমরা অনেক সময় আমরা এখানে ডিজাইন করি, যে রিস্ক ম্যাট্রিক্স এর মাধ্যমে মূলত আমরা ক্যালকুলেশন করি যে কিভাবে একটা ডেটা সেন্টারের ডাউন টাইম অথবা একটা ডেটা সেন্টারের রিস্কটাকে কিভাবে ক্যালকুলেশন করা যায়। এটা হচ্ছে সবকিছুই কিন্তু ম্যাথমেটিক্যালি এবং মানে আগে থেকেই আপনি ফাইন্ড আউট করতে পারেন যে আপনার এই ডেটা সেন্টারে কি আছে। So, এখানে প্রিডোমিনেন্ট কিছু কজ আছে ডেটা সেন্টার ফেলিওরের জন্য। মানে প্রিডোমিনেন্ট বলতে প্রধান কারণ যেগুলো আছে, এই প্রধান কারণের মধ্যে যেমন এর আগে স্লাইডে দেখলাম যে হিউম্যান এরর, যেমন কনফিগারেশনটা ঠিক মতো করতে পারে নাই বা ফিজিক্যালি এটা রাইট প্লেসে রাখতে পারে নাই, পাওয়ার ফেলিওর হইতে পারে, ইউপিএস ইস্যু হইতে পারে, জেনারেটর ফেলিওরের কারণে হইতে পারে, কুলিং সিস্টেমের ফেলিওর হইতে পারে, এইচভ্যাক, তারপরে ম্যালফাংশনিং, এয়ার কন্ডিশনিং ফেলিওর, নেটওয়ার্ক কানেক্টিভিটির ইস্যু থাকতে পারে, আইএসপি, যেমন আমরা একটু আগে দেখলাম আইএসপি ফেলিওর, রাউটার বা সুইচ ফেলিওর, সাইবার সিকিউরিটি ব্রিচ যে আছে, ডেনিয়েল অফ ডিস্ট্রিবিউটেড সার্ভিস যেটা, এই অ্যাটাক হইতে পারে, র্যানসমওয়্যার অ্যাটাক হইতে পারে, আমার হার্ডওয়্যার ফেলিওর হইতে পারে, সফটওয়্যার এবং ফার্মওয়্যারের ইস্যুগুলো এখানে আসতে পারে, ন্যাচারাল ডিজাস্টার হইতে পারে। সো এই যে ইস্যু আমার এখানে আসছে, আমরা যদি এই ইস্যুগুলো একটা গ্লান্স যদি আমরা এটা সলভ করতে চাই, ঠিক আগের স্লাইডে যেরকম আমরা মিটিগেশনের জন্য করছি, ঠিক এই স্লাইডটার জন্য কিন্তু সেম। আমরা যদি এটাকে মিটিগেট করতে চাই বা এই প্রধান কারণ যেগুলো আছে এই কারণগুলোকে যদি আমরা সাপ্রেস করতে চাই, কমায় আনতে চাই, তাহলে আমার ডিজাস্টার রিকভারি প্ল্যান, আমার রিডান্ডেন্ট সিস্টেম, রেগুলার ব্যাকআপ রাখে এবং কন্টিনিউয়াস মনিটরিং এর আসলে বিকল্প আসলে আমার কিছু এখানে নাই। আমি এই স্লাইডটা সরাসরি থেকে নিয়ে আসছি এই কারণে যে এখানে কিছু কনফিউশন হইতে পারে, যার কারণে যারা অফিসিয়াল ট্রেনিংটা প্রোভাইড করে তাদের ওইখান থেকে মূলত এই স্লাইডটা আমি নিয়ে আসছি। ডেটা সেন্টারের যে কিছু স্ট্যান্ডার্ড যেটা আছে, প্রথমেই তারা এভাবেই বলে যে আসলে ডেটা সেন্টারের জন্য ওয়ার্ল্ড রিকগনাইজড কোনো স্ট্যান্ডার্ড নাই, ওয়ার্ল্ড রিকগনাইজড কোনো স্ট্যান্ডার্ড নাই, কিন্তু কিছু সেমি স্ট্যান্ডার্ড এখানে আছে, যেমন এনসিটিআই যেটা টেলিকমিউনিকেশন এর জন্য যেটা আছে, টেলিকমিউনিকেশন ইন্টিগ্রিটি অ্যাসোসিয়েশন যেটা আছে, তারপরে এনসির জন্য বিআইসিএসআই স্ট্যান্ডার্ড, ইএন এর জন্য কিছু স্ট্যান্ডার্ড এখানে আছে, এবং ভেন্ডর বা কমার্শিয়াল গাইডলাইনের জন্য যেমন ওরাকল, আইবিএম, এইচপি, তারাও কিছু স্ট্যান্ডার্ড এখানে করে, কারণ তারা নিজেরা সব থেকে বড় বড় ডেটা সেন্টার গুলো ওয়ার্ল্ডের তারা তৈরি করে থাকে। তারা ওয়ার্ল্ডের সব থেকে বড় বড় ডেটা সেন্টার গুলো করে, তারা এনার্জি নিয়ে কাজ করে, তারা বিভিন্ন স্ট্যান্ডার্ড যেগুলো আছে এই স্ট্যান্ডার্ড গুলো তারা এফিসিয়েন্ট ইস্যুগুলো নিয়ে তারা কাজ করে। সো এই যে আমরা ডেটা সেন্টারের যে অ্যাভেলেবিলিটির একটা কথা বলছিলাম, আমরা আরটিওর কথা বলছিলাম বা আরপিওর কথা বলছিলাম, এই আরপিও গুলোর জন্যই মূলত আমরা যে স্ট্যান্ডার্ড গুলো ফলো করি এইগুলোকে আমরা বলি যে এই যে টায়ার 1, টায়ার 2, টায়ার 3, 4 এভাবে আমরা যে ডিফাইন করি, এইগুলোর মধ্যে একটু পার্থক্য যেটা সব থেকে ভালো এবং আপডেটেড যেটা, সেটা হচ্ছে টিয়ার 4, আর ইনিশিয়াল বা বেসিক লেভেলের যেটা সেটা হচ্ছে টিয়ার 1। এবং এইখানে দেখেন যেমন
প্রথমে তারা বলছে এখানে ডেডিকেটেড ইনফ্রাস্ট্রাকচারটা টিয়ার 1 এ থাকে ডেটা সেন্টারে, এখানে 99.995% এটা অ্যাভেলেবিলিটি এনশিওর করে, অ্যানুয়াল ডাউন টাইম যেটা 0.4 আওয়ার্স, ফুললি রিডান্ডেন্ট, পাওয়ার আউটেজ প্রোটেকশন অফ 96 আওয়ার্স। মানে তা খারাপ কিছু না। কেন টায়ার 2? টায়ার 2 হলো এখানে একটা সুবিধা, যেটা এটা হচ্ছে একটা অর্গানাইজেশনের জন্য ডেডিকেটেড, আর টায়ার 2 যেটা সেটা সেখানে রিডান্ডেন্ট ইনফ্রাস্ট্রাকচার থাকে। আমার ডেটা সেন্টার আছে, ঠিক একইভাবে আমার ডেটা রিকভারি সেন্টার বা ডিজাস্টার রিকভারি সেন্টারও আমার আছে। একটা সিস্টেমের অল্টারনেট আর একটা রিডান্ডেন্সি এখানে থাকে, এটাও কিন্তু 99.749%। সো এটা কেন একটু কম, কেন অ্যাভেলেবিলিটি? কারণ যদি ডাউন হয়ে যায় তাহলে তো এটা আপনার আপ করতে একটু সময় লাগবে, পার্শিয়াল রিডান্ডেন্ট থাকে। আবার সব সিস্টেমের কিন্তু আপনার এটা রিডান্ডেন্সি থাকে না। এখানে দুইটা ইস্যু কাজ করে, একটা হলো আমরা আমরা বলে থাকি অ্যাক্টিভ অ্যাক্টিভ, আর একটা টার্ম হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ। অ্যাক্টিভ অ্যাক্টিভ বলতে আমরা কি বুঝি? অ্যাক্টিভ অ্যাক্টিভ হলো আমার সিস্টেমটা সব সময় রানিং থাকে, আমার মূলত একটা সিস্টেম থেকে সবকিছু চলে, তারপরও আর একটা সিস্টেম রানিং অবস্থায় থাকে, এবং দুইটা সিস্টেমেই সেম ডেটা, সেম ইনফরমেশন এখানে কপি হয়, এখানে স্টোর হয়। যদি কোনো কারণে একটা সার্ভিস বন্ধ থাকে, কোনো সমস্যা, আর একটা রান অবস্থায় আছে, দ্যাটস ওয়াই এখানে কোনো ডাউন টাইম এখানে নাই। আরেকটা বিষয় থাকে যেটা, সেটা হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ। একটা সিস্টেম আমার আছে অ্যাক্টিভ অবস্থায়, ঠিক আরেকটা সিস্টেম আমার আছে সেটা রানিং অবস্থা নাই, হয়তো আমাকে ম্যানুয়ালি এটাকে আমাকে রান করতে হবে। দ্যাটস ওয়াই আমার এখানে কিছুটা সময় ডাউন থাকতে পারে। এটা আপ করতে যতটুকু, এটা রান করতে যতটুকু সময়টা, 2 মিনিট, 5 মিনিট বা 10 মিনিট, যে সময়টা। তারপরে অ্যাক্টিভ অ্যাক্টিভ যে সলিউশন যেটা আছে, এখানে পাওয়ার কনজাম্পশন বেশি হচ্ছে, এখানে কস্টিং বেশি। আর অ্যাক্টিভ প্যাসিভ যেটা, সেটা তুলনামূলক আপনার খরচ একটু। টিয়ার 3-তে যেটা বলছে, এটা ফুল ফল্ট টলারেন্স, ফুললি ফল্ট টলারেন্স। সো এইখানে ফল্ট রিডান্ডেন্সির জন্য n+1 একটা ক্যালকুলেশন, আমার যতগুলো সার্ভিস আছে তার থেকে একটা করে আমার বেশি রিডান্ডেন্ট সিস্টেম আছে। আর যেখানে টায়ার 4-এ আমার 2n মাল্টিপ্লিকেশন করে, এখানে আমার যদি একটা সার্ভার থাকে, এখানে সার্ভার আছে 2টা। আমার যদি এখানে টায়ার 4-এ যদি 2টা সার্ভার থাকে, তাহলে আমার এখানে রিডান্ডেন্ট হিসেবে আমার আছে 4টা সার্ভার, 2 × 2। আর এখানে যদি আমার টায়ার 3-তে 2টা সার্ভার থাকে, তাহলে আমার রিডান্ডেন্ট হিসেবে 2 আর 1 3টা সার্ভার, একটা বেশি থাকতেছে। যার কারণে সব থেকে আপডেটেড এবং লেটেস্ট যেটা, সেটা হচ্ছে টায়ার 4, যেটা অ্যাভেলেবিলিটি, হাই লেভেলের অ্যাভেলেবিলিটি এনশিওর করে, রিডান্ডেন্সি এনশিওর করে। বাট বাংলাদেশে এই লেভেলের ডেটা সেন্টার আসলে নেই বললেই চলে। যদিও দেখবেন যে অনেক অর্গানাইজেশন তারা দাবি করে যে তারা এটা তৈরি করতেছে বা এই লেভেলে যাচ্ছে। তো বাংলাদেশের ইলেকট্রিসিটি যেভাবে ফ্লাকচুয়েট করে, বা যেভাবে ব্ল্যাক আউট সিচুয়েশন হয় মাঝে মাঝে, তো এটা আসলে পসিবল না। কারণ একটা নির্দিষ্ট টাইম রেঞ্জ থাকে, এটা যে কত সময়ের মধ্যে আমার এইটা ছিল, আপ ছিল। কারণ এটা বছর জুড়ে হয়, 1 বছর বা 5 বছরের মধ্যে যদি আপনার এটা একবারও এরকম ফেল করে, তার মানে আপনার ওই লেভেলটা তখন আর এটা মেনটেন করতে পারেন। ইন্টারন্যাশনাল কিছু রিকগনাইজ স্ট্যান্ডার্ড। আচ্ছা, আমার আগের স্লাইডে একটা ডাউট ছিল। জি জি। যদিও টিয়ার 1 এর চাইতে তো টিয়ার 4 অনেক ভালো হবে, বাট দেখা যাচ্ছে টিয়ার 1 এবং টিয়ার 4 এর যে ক্যারেক্টারিস্টিক্স গুলা, এই দুইটা সেম দেখা যাচ্ছে। লাইক হচ্ছে ডাউন টাইম টিয়ার 1 টিয়ার 4 এর সমান, তারপরে ফুললি রিডান্ডেন্ট 2n, তারপরে পাওয়ার আউটেজ প্রোটেকশনও সেম। এটা কি ঠিক হ্যাঁ, আছে না? না এটা ঠিক আছে, এটা টিয়ার 1 এবং টিয়ার 4 দুইটা সেম দেখা যাচ্ছে। টিয়ার ও 1 এর ডাউন টাইমটা অনেক বেশি হওয়ার একটা কথা। পার্থক্য হলো কি, ডাউন টাইম এর না, একটা পার্থক্য হলো কি যে এখানে হচ্ছে আপনার ডেডিকেটেড ইনফ্রাস্ট্রাকচার,
একটা অর্গানাইজেশনের জন্য। ডেডিকেটেড ইনফ্রাস্ট্রাকচার বলতে কি স্পেসিফিক কোন একটা অর্গানাইজেশনের জন্য। আর ফুললি ফল্ট যেটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার যেমন এটা এরকম হইতে পারে যে কোলোকেশনের জন্য হইতে পারে, এটা আপনার অ্যাজিওর হইতে পারে, ক্লাউডে হইতে পারে। তো আমরা যদি আরেকটা দেখি, এরকম এখানে ভুল যদি থাকে, আমরা আরেকটা জিনিস আমরা একটু সার্চ করে দেখতে পারি। আমরা যেহেতু আমাদের একটা কনফিউশন আসছে, আমরা একটু এটা দেখতে পারি যে ডাউন টাইমটা তো আমি দেখতে পাচ্ছি 99.671 টিয়ার ওয়ানের জন্য। ডাউন টাইমটা অনেক বেশি হওয়ার কথা, বেশি হওয়ার কথা টিয়ার ওয়ান। না, ডাউন টাইম বলতে এটা হচ্ছে কতটুকু মানে সময় করতেছে আর কি, সে সময় নিচ্ছে, হ্যাঁ, এটা আপ হওয়ার জন্য। মানে কতটুকু সময় আমি বছরে কতটুকু ডাউন এটাকে আমি অ্যালাউ হ্যাঁ, করবো আর অ্যালাউ কি। করবে, হ্যাঁ অ্যালাউ তো সেই করবে। হিসেবে টিয়ার ওয়ানের ডাউন টাইম সবচেয়ে বেশি হবে, টিয়ার টু এর ডাউন টাইম একটু কম হবে, টিয়ার থ্রির আরো কম, টিয়ার হ্যাঁ, ফোর এর আরো কম, যদি আমি down ভুল payment দেখি। যেটা, যেমন এখানে কিন্তু আপনি যেটা বলছেন যে আপ টাইম, দেখছেন এখানে টিয়ার ওয়ানের, যত ইমেজটা বড় হইলে ভালো হতো। হ্যাঁ, 99.671% হচ্ছে আপ টাইম আর কি, আর আপ বাকিটা টাইম, সেই হিসেবে 28.8 আওয়ার্স হচ্ছে ডাউন টাইম ইয়ারলি টিয়ার ওয়ানের ক্ষেত্রে। হ্যাঁ, যেমন এখানে দেখেন, এখানে আপ টাইমের কথা বলছে, ইমেজটা যদিও না। হ্যাঁ, এইটা ঠিক আছে, এখন যেটা দেখাচ্ছেন এটা ঠিক আছে। এবং সেখানে টাইমটাও বলে দিচ্ছে যে কত ঘন্টা, কত কিভাবে, একটা হচ্ছে হ্যাঁ, আপ এটা টাইম, টাইমটা ডাউন টাইম বেশি থাকবে, টিয়ার ওয়ানের ডাউন টাইম সবচেয়ে কম হবে। এইটা এখন যেটা কম দেখাচ্ছেন হবে। এটা মনে হয় ঠিক আছে। হ্যাঁ, এটা ইয়েস। আচ্ছা, এরপরে আহ আমরা কিছু স্ট্যান্ডার্ড যেগুলো আসলে আমরা ফলো করি, আমরা একবার লাস্টের ভাই, দিকে। আমার এখানে আরেকটা প্রশ্ন ছিল। জি, আপনি অ্যাক্টিভ অ্যাক্টিভ আর অ্যাক্টিভ প্যাসিভের একটা বলছিলেন। তো অ্যাক্টিভ অ্যাক্টিভে হলো দুইটা, মানে ফুল টাইম হলো কি একসাথে রান করতেছে, বাট হ্যাঁ, অ্যাক্টিভ প্যাসিভে হলো না, ম্যানুয়ালি অন করা লাগতেছে। ম্যানুয়ালি তো বা সেক্ষেত্রে কিছুটা হয়তো, এটা হয়তো একটা ওকে, দেখা কোন যাচ্ছে ডেটা কোন লস। সিস্টেমে না হয় অন করলো, বাট আমার প্রশ্নটা হলো যে যে তখন ওই মেশিনটা যেহেতু একসাথে রান করতেছে না, তাহলে এই মেশিনের ডেটাগুলো ওই মেশিনে ট্রান্সফার করে কিভাবে, বা এটা তাহলে ব্যাকআপটা নিচ্ছে কিভাবে যেহেতু এটা এটা অফ আছে? এটা হচ্ছে দেখা যাচ্ছে, একটা হচ্ছে ব্যাকআপ সার্ভারটা হয়তো শুধুমাত্র সরাসরি কপি করতেছে, হ্যাঁ, কিন্তু অন্যান্য সার্ভিস যেগুলো, যেমন সেগুলো হয়তো অফ আছে। শুধু মনে করেন ব্যাকআপের জন্য আমি ব্যাকআপটা নিচ্ছি, কিন্তু অন্য সার্ভিস যেগুলো দিয়ে এগুলো আপ করতে হয়, রান করতে হয়, সেগুলো হয়তো অফ আছে। আপনি মনে করেন যে কোর ব্যাংকিং সলিউশন একটা সার্ভার থেকে চলে, ঠিক ওই রকমই আর একটা সার্ভার এখানে আছে। এখন কোর ব্যাংকিং সলিউশনের কিন্তু অ্যাপ্লিকেশন সার্ভার থাকে, ডেটাবেস সার্ভার থাকে, হ্যাঁ, মিডলওয়্যার থাকে। তো আমার ডেটাবেস সার্ভারটা আমার এইটা হচ্ছে রিয়েল টাইম, আমার এখানে হয়তো ডেটাটা হচ্ছে, কিন্তু আমি যদি আমার অপারেশনটা চালু করতে চাই, তাহলে তো আমার অ্যাপ্লিকেশন সার্ভারটাও চালু করতে হবে। অ্যাক্টিভ প্যাসিভের ক্ষেত্রে কি হচ্ছে যে আপনার ওই লেভেলের ওইটা আমাকে ডাউন করা আছে, কিন্তু আমার ডেটা ব্যাকআপ যেটা, সেই ডেটা ব্যাকআপটা আমার অ্যাজ ইউজুয়াল আমি ডেটা ব্যাকআপটা নিচ্ছি। আমি কি একটু অ্যাড করতে পারি? হ্যাঁ, হ্যাঁ, শিওর। ধরেন আমার বাংলাদেশ আর্মির একটা ইউনিটে দুইটা ওয়েব সার্ভার আছে, একটা ওয়েব সার্ভার রিডান্ডেন্ট হিসেবে, আরেকটা আপনি যেটা বললেন। এখন অ্যাক্টিভ আর প্যাসিভ আমি যেটা বুঝি যে একটা ওয়েব সার্ভার থেকে রিকোয়েস্ট গুলাকে সার্ভিস দেওয়া হবে, ইউজার একটা সার্ভার থেকে সার্ভিস গুলা নিবে, আর একটা হবে আপডেটেড হবে
বাট ওইটা থেকে সার্ভিসটা প্রোভাইড করা হবে না, ওইটা পেসিভ আকারে থাকবে। এক্স্যাক্টলি। অ্যাক্টিভ যদি করি তাহলে আমি দুইটাই তো আমার ডাটা আপডেট হচ্ছে, বাট দুইটা থেকে আমি সার্ভিস দিব। অর্থাৎ আমার যদি 50 জন ইউজার থাকে, আমি অথবা 25 জনকে একটা সার্ভার থেকে সার্ভ করলাম, আর 25 জনকে আরেকটা সার্ভার থেকে সার্ভ করলাম। তাতে আমার হলো কি, আমার লোড ব্যালেন্সিংটা হলো, মানে ডিলে হবে না। আমার রিকোয়েস্ট গুলো আমার একটু ফাস্ট আমি অ্যাক্সেস করতে পারবো। দুইটা যেহেতু আমার অন করা আছে, দুইটার জন্য আমি টাকা খরচ করছি, পাওয়ার ইউজ করছি, আপডেটেরও হচ্ছে, তো দুইটাকে আমি অ্যাক্টিভ রাখছি এবং দুইটা দিয়ে আমি সার্ভিস দিচ্ছি, ফলে আমার ইউজাররা আরো হ্যাঁ, বেটার দুইটাই সার্ভিস পাবে। হ্যাঁ, এটা হলো আপনার যেটা বলছেন, এটা হচ্ছে ম্যানেজেরিয়াল জায়গা থেকে বলছেন যে আপনি দুইটাই হয়তো অ্যাক্টিভ রাখছেন বা দুইটাকেই আপনি ইউজ করতেছেন, বাট মেন কনসেপ্ট হলো আপনি কতটুকু ইউজ করতেছেন এইটা না, আপনার সেম কপিটা দুইটা সার্ভারে আপনার একদম রিয়েল টাইম আপনার ডেটাগুলো মানে স্টোর হয়ে থাকতেছে, ডেটাগুলো একবার রিয়েল টাইমেই আপনার ওইগুলো ইয়ে হচ্ছে। যেমন এখানে ওয়েব সার্ভার, অ্যাপ্লিকেশন সার্ভার, এগুলো দেখবেন যে বন্ধ থাকে, অ্যাক্টিভ 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 প্যাসিভ কিছু। ঠিক আছে স্যার, বুঝতে পারছেন? আচ্ছা, আমরা ইন্টারন্যাশনাল কিছু, যদিও আমাদের বলছে যে কিছু ওইরকম আসলে ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড নাই, হাউএভার আমাদের কিছু অর্গানাইজেশন, বিশেষ করে আইএসও যারা আছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন যারা, তারা ডেটা বিভিন্ন সেকশন বা বিভিন্ন পার্ট নিয়ে তারা বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড তারা প্রোভাইড করছে। যেমন 30134 যেটা ক্লোন 1 যেটা, সেটা বলছে যে ওভারভিউ এন্ড জেনারেল রিকোয়ারমেন্ট একটা ডেটা সেন্টারের। পাওয়ার ইউজেস ইফেক্টিভনেস টু 3 হচ্ছে রিনিউয়েবল এনার্জি ফ্যাক্টর। এরকম বিভিন্ন অংশ নিয়ে তারা ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড গুলো তারা তৈরি করছে। আমরা এই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের পাশাপাশি আরেকটা টপিকস আমরা রেখেছিলাম যে ইন্টারন্যাশনাল ভার্সেস ন্যাশনাল স্ট্যান্ডার্ড। সো এই ন্যাশনাল স্ট্যান্ডার্ড আর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কেন, যেমন অনেক সময় দেখা যাচ্ছে আমরা সব সময় আবার যে কোনো এক্সামে, সেটা সিডিসিপি হোক, সেটা সিসা হোক, অথবা সিআইএসএসপি হোক, যে কোনো সিনারিওতে সব সময় আপনার লোকাল ল এন্ড রেগুলেশন, লোকাল প্র্যাকটিস যেটা, সেটাকে আপনাকে গুরুত্ব দেওয়া হয়। কারণ এক একটা কান্ট্রির পলিসি এক এক রকম, এক একটা দেশের এনভায়রনমেন্ট এক এক রকম। সো ডিপেন্ডিং অন দ্য পলিটিক্যাল ইস্যু, ডিপেন্ডিং অন দ্য এনভায়রনমেন্টাল ইস্যু, আমরা সবসময় প্রেফার করি লোকাল ল রেগুলেশন যেটা থাকবে সেটা আমরা কমপ্লাই করার জন্য। যেন আমরা ক্লাউডে কেন ডেটা রাখতে পারি না, বা ক্লাউডে রাখলেও আমরা ফাইন্যান্সিয়াল বা পিআইআই রিলেটেড ডেটা রাখতে পারি না কেন? কারণ হচ্ছে আমাদের রেগুলেটরি অথরিটির একটা রিকোয়ারমেন্ট আছে বা একটা বাইন্ডিংস আছে, যেটা আমরা বললাম যে আমরা বাংলাদেশ ব্যাংক ফলো করলাম, আমরা বাংলাদেশ ব্যাংক অনুযায়ী আমরা ন্যাশনাল ক্লাউড কম্পিউটিংটা দেখলাম, এবং তার মধ্যেও ন্যাশনাল লেভেলের মধ্যেও কিন্তু আমার ব্যাংকিং ইন্ডাস্ট্রির জন্য আমার লেখা আছে ব্যাংক কোম্পানি অ্যাক্ট, এবং সেখানে যেই কিন্তু আমার হাত বাঁধলাম যে না, আমি আমার এই ডেটাটা রাখতে পারতেছি না। তো যার কারণে আমাকে কিন্তু আগে কমপ্লাই করতে হবে ন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা, যেমন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, যেমন আইএসও 27001, তারপরে আইএসও 20000, বা টিআইএ যেটা টিআইএ 941, এই স্ট্যান্ডার্ড গুলো দিয়ে মূলত ইন্টারন্যাশনাল ডেটা সেন্টারের জন্য। আর ন্যাশনাল লেভেলে যদি বলি, আমাদের বাংলাদেশে তো আসলে এরকম কোনো ইয়ে নাই, হয়তো অন্যান্য কিছুর জন্য আছে, ডেটা সেন্টারের জন্য না। যেমন বিএসটিআই তারা কিছু স্ট্যান্ডার্ড তৈরি করে, বা তারা এইগুলোকে হচ্ছে গাইডলাইন হিসেবে প্রোভাইড করে, কিন্তু ন্যাশনাল লেভেলে কিছু স্ট্যান্ডার্ড ফলো করে। যেমন 942 ইউনাইটেড স্টেটের জন্য এই স্ট্যান্ডার্ডটা ফলো করা হয়। তারপরে ব্রিটিশ স্ট্যান্ডার্ড যেটা আছে ইউকে তে, যেটা এ করে 50600, আর গোস্ট আর যেটা, এটা রাশিয়াতে মূলত এই স্ট্যান্ডার্ড গুলো ইউজ করা হয়। তা আমরা মোটামুটি আমরা যদি একটু সামারাইজ করি, আমরা আজকে কয়েকটা বিষয় আমরা দেখলাম, যে ডেটা সেন্টারের ফান্ডামেন্টাল কিছু বিষয় আমরা দেখলাম। ডেটা সেন্টার কি, কেন ডেটা সেন্টার প্রয়োজন, একটা ডেটা সেন্টারের কমপ্লেক্সিটি কি কি থাকতে পারে, এটার ডাউন টাইম কিভাবে মেনটেন করা হয়, তারপরে এটার কনসিকুয়েন্স কি কি আসতে পারে, একটা ডেটা সেন্টারের
বিভিন্ন ধরনের রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে, বিশেষ করে আপনার ন্যাচারাল, ম্যানমেড, পলিটিক্যাল বিভিন্ন ইস্যু যেগুলো আছে, এবং প্রধান কারণ কি ডেটা সেন্টার ফেলিওর, প্রিডোমিনেন্ট কজেস অফ ডেটা সেন্টার ফেলিওর, ডেটা সেন্টারের কিছু স্ট্যান্ডার্ড এবং বেস্ট প্র্যাকটিস দিল, এবং ফাইনালি ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল কিছু স্ট্যান্ডার্ড আমরা দেখলাম। সো যেহেতু খুবই বেসিক লেভেলের সার্টিফিকেশন, এই জন্য যতটুকু আসলে আমরা এখান থেকে দেখানো সম্ভব হয়েছে ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। সো দিস আর অল অ্যাবাউট টুডে সেশন। স্যার, আপনাদের যে কোশ্চেন আছে কোশ্চেন গুলো আপনারা করতে পারেন। কোনো কোশ্চেন আছে স্যারদের কারো? আমরা তো কোনো ইয়া পাইনি, কোনো স্লাইড অথবা এটার কোনো সফট কপি বই স্যার, এরকম কোনো এইখানে যেটা এখানে হচ্ছে আহ, ওই যারা অফিসিয়াল ট্রেনিং গুলো করে বা এক্সাম দিবে যখন, তখন হচ্ছে ওইখান থেকে কিছু স্লাইড করবে, ঠিক এরকমই কিছু স্লাইড তারা প্রোভাইড করে, পিডিএফ প্রোভাইড করে। আর আজকের যে সেশনটাই করলাম, এই সেশনটার স্লাইডটা আমি আপনাদের সাথে পিপিটি বা বিশেষ করে পিডিএফ যে প্রফিট যেটা, এটা আমি শেয়ার করে দিই। আর রিলিভেন্ট যেগুলো আছে, যেমন আমি সাইটে যে একটা ব্রোশিয়ার যেটা ডাউনলোড করছি, এইগুলো টাইম টু টাইম আমরা যেগুলো ডিসকাস করব এই ডকুমেন্ট গুলো আমরা যে হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে এই গ্রুপে আমরা শেয়ার করি। আমাদের মধ্যে কেউ কেউ থাকতে পারে যে এই কোর্সটা যখন চলবে এর মধ্যে অথবা সে এক্সাম দেওয়ার জন্য যে প্রিপারেশনটা সেটা অথবা কভার করার চেষ্টা করবে, থাকতে পারে।